হ্যাঁ, পাগলার আমরা পিতে আছি এখনো। পির মাথাটা একটু বড়, তার মানে এই যে প্রেসার অনেক বেশি নিতে হবে। দেখেন খেয়াল করে বইয়ের মধ্যে পিটাকে অনেক বড়, পাগলাটা একটু বড়, মানে অনেক প্রেসার নেওয়ার, লোড নেওয়ার অনেক ক্ষমতা তার ভিতরে, বুঝছেন? এজন্য পিরতে সময় আমি অনেক বেশি দিচ্ছি, কারণ এটাই মেইন। এটা ঠিকঠাক করতে পারলে লাইফের সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করেন, এটা ঠিকঠাক করতে পারলে। সো পিতে আমাদের দুইটা জিনিস আমরা কভার করতেছি, একটা হচ্ছে প্রেসার, সেকেন্ড যেটা ছিল প্রেসারটা আমরা কভার করলাম পারসিস্টেন্স। এটা অনেকক্ষণ বলবো না, হালকা একটু ধারণা দিলে। পারসিস্টেন্স মানে কি? অধ্যাবসায়, ছোটবেলা থেকে অনেক পড়ে আসছি এটা। অটলতা, দৃঢ়তা, অবিরাম চেষ্টা, টিকে থাকার লড়াই, এটাই হচ্ছে পারসিস্টেন্ট। আমরা কাজ শুরু করি, প্রতিজ্ঞা করি, ড্রাইভ দেই, আবার আমরা ছেড়ে দেই। কোনো বাধা অসুবিধা সত্ত্বেও কাজটাকে চালিয়ে যাওয়া বা নিজের লক্ষ্যে অটল থাকাকে পারসিস্টেন্স বলে। নিজের লক্ষ্যে আপনি অটল। অনেকে মনে করে পারসিস্টেন্স মানি হলো একই দেয়ালে বারবার মাথা ঠেকানো, না। বারবার একই চেষ্টা করা মানে পারসিস্টেন্স না। আমরা বলি যে একবার না পারিলে দেখো শতবার। দেখো শতবার মানে কি? বারবার একইভাবে চেষ্টা করবেন না, তাহলে কাজ হবে না। একবার না পারিলে দেখবেন শতবার, বাট ভিন্ন ভিন্ন ভাবে শতবার। একইভাবে শতবার দেখলে তো একই রকমের রেজাল্ট আসবে। একবার ভুল করছেন, আপনি আরেকভাবে ভুল করবেন, আরেকভাবে করবেন। যেইভাবে কর্নেল স্যান্ডার্স এই ভুল করে কারেকশন করতে করতে 1008তম বারে সাকসেস হয়ে কেএফসি বানাইছে, যেভাবে এডিসন বাল্ব জ্বালাইছে, মানে ভুল করছে আবার কারেকশন করছে, আবার কারেকশন, আবার কারেকশন, আবার কারেকশন, ভিন্ন ভিন্ন ভাবে। এটাকে পারসিস্টেন্স বলে। পারসিস্টেন্ট মানে হলো একই লক্ষ্যে স্থির থাকা, কিন্তু সেখানে পৌঁছানোর পদ্ধতি বা স্ট্র্যাটেজি ক্রমাগত পরিবর্তন করে। একটা ফানেল বানাইছেন, একটা কন্টেন্ট বানাইছেন, কাজ করে না, এটা কারেকশন করে আরেকটা বানান, কাজ করে না আরেকটা বানান, কাজ করে না আরেকটা, কন্টিনিউ আপডেট করা, আপডেট করা, এটাকেই পারসিস্টেন্স বলে। আপনি করতে করতে এইভাবে যখন করবেন, 1 বছর করবেন, আপনি তখন মাস্টার। পারসিস্টেন্ট না থাকলে কি সমস্যা হয়? 3টা মরণ ব্যাধিতে তাহলে আক্রান্ত হবে। নাম্বার 1, রেপুটেশন অফ এ কুইটার। আচ্ছা, এটা একটু ভুল আছে, যেটা হবে, একটা আমার মনে হয় বাদ পড়েছে, সেটা হচ্ছে পারসিস্টেন্স আপনার যদি না থাকে তাহলে আপনি মোমেন্টাম হারাবেন। অর্থাৎ আপনি একটা কাজ যখন শুরু করেছেন, এটার যে কম্পাউন্ড ইন্টারেস্টটা, নাম্বার 1টা 2টা দুইবার চলে আসছে, সো নাম্বার 1-এ যেটা হবে একটু লিখে নেন, আপনি মোমেন্টাম হারাবেন। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, কম্পাউন্ড ইফেক্ট যেটা, এটা আপনার জন্য কাজ করবে না। অর্থাৎ কোন একটা ব্যবসা আপনি শুরু করেছেন, কদ্দূর করে ভালো হইলো না, আরেকটা চলে গেলেন, ভালো হইলো না, আরেকটা চলে, বারবার চেঞ্জ করলেন ব্যবসা, কিন্তু বারবার আপনি একই ভুল করে গেলেন। তাতে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, মানে একটা গতিতে একটা কাজ কন্টিনিউ চলতে থাকলে যেটার যে পুরো আউটপুট, এটা আপনি মিস করে যাবেন। নাম্বার 2, দ্য রেপুটেশন অফ কুইটার। মার্কেট আপনাকে আর বিশ্বাস করবে না। আপনি কয়দিন আম বেচেন, কয়দিন টি শার্ট বেচেন, কয়দিন মাছ বেচেন, কয়দিন পর কোর্স নিয়ে আসছেন, কয়দিন ওইটা নিয়ে আসছেন, মার্কেট আপনাকে বিশ্বাস করবে না। নাম্বার 3, বায়োলজিক্যাল রিগ্রেট। আপনি মারা যাওয়ার সময় একটা রিগ্রেট নিয়ে মারা যাবেন। আপনার মনে হবে জীবনে আমি অনেক কিছু করতে পারতাম, আসলে কিছুই করতে পারি নাই, বিকজ আমি বারবার খালি কুইট করছি, বারবার চেঞ্জ করছি, স্ট্র্যাটেজি চেঞ্জ করি নাই, কিন্তু আমি পারসিস্টেন্ট ছিলাম না লম্বা সময়। আপনি জিমে ভর্তি, জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জিমে ভর্তি হয়, ডায়েট চার্ট নেয় বা নিউট্রিশনিস্টের কাছে যায় জানুয়ারি মাসে। সবচেয়ে বেশি মানুষ জিম ছেড়ে দেয় ফেব্রুয়ারি মাসে। 1 মাস টিকতে পারে না, বলেন। তার মানে উদ্যোগ আমরা ঠিকই নেই, আমরা কন্টিনিউটি ধরে রাখি না, বিদায় উদ্যোগগুলো থেকে আলটিমেট আউটপুট আমরা পাই না। তাহলে পারসিস্টেন্স হওয়ার উপায় কি? নাম্বার 1 উপায় হচ্ছে বার্ন দা শিপ। আপনার মনে আছে তারেক বিন জিয়াদের কথা, যখন স্পেন বিজয় করতে গিয়েছিলেন মুসলমানরা, অল্প কিছু সৈন্য নিয়ে তারা গিয়েছিলেন লক্ষাধিক স্পেনের সেই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু তারা কি করেছিলেন? ওইখান থেকে তারা সমুদ্র পথ পাড়ি দিয়ে সমুদ্র থেকে নেমে তার সমস্ত জাহাজগুলা, সমস্ত বোটগুলা, বার্ন দ্য বোট, সব বোটগুলোকে পুড়িয়ে দিয়েছিলেন, যাতে পেছনে ফেরার আর কোনো রাস্তা না থাকে। যখনই অনেক অপশন থাকে, তখন দেখা গেল কোনোটাই আমরা আর সিরিয়াসলি করি না। তো আপনার পেছনে ফেরার সব রাস্তা বন্ধ করুন। যখন আপনার কাছে হাল ছেড়ে দেওয়ার কোনো অপশন থাকবে না, আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি সমাধানের রাস্তা খুঁজে নিবে। তো আপনার পেছনে ফেরার রাস্তা, অপশন বন্ধ করে আপনি যখন একটা লক্ষ্যের দিকে আগাবেন, তখন দেখবেন ওই লক্ষ্যের জন্য আপনার ব্রেইন, আপনার শরীর, আপনার মেকানিজম খুব ইফেক্টিভলি কাজ করবে। আপনি ওইখান থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারবেন। নাম্বার 2, দ্য রুমি টেকনিক। রুমি টেকনিকের মানে হচ্ছে, মাওলানা রুমিকে আপনারা সবাই চিনেন, সুফি সাধক। উনি বলেছিলেন আপনার কাজ হলো পথ খুঁজতে থাকা, পথ নিজে থেকেই আপনার সামনে উন্মোচিত হবে। পথ খুঁজতে থাকা, পথ নিজে থেকে আপনার সামনে উন্মোচিত হবে। আমি এই জন্য একটা কথা, আমার নিজস্ব একটা কোট আছে, কোটটা হচ্ছে ইউ সি হোয়াট ইউ সিক, ইউ সিক অনলি হোয়াট ইউ বিলিভ, ইউ সি
অনলি হোয়াট ইউ সিক, অর্থাৎ আপনি শুধু চোখে তাই দেখেন যা আপনি খোঁজেন, আপনি তাই খোঁজেন যা আপনি বিশ্বাস করেন। ধরেন আপনি বিশ্বাসই করেন না আপনার দ্বারা মাসে কোটি টাকা ইনকাম করা বা বছরে কোটি টাকা ইনকাম করা সম্ভব, এটা আপনি খুঁজবেনই না। আর আপনি যেহেতু এটা খুঁজবেন না, আপনি এটা কোথাও পাবেনই না যে কেমনে করে। একজন রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন যে মামা মাসে কোটি টাকা ইনকাম করে দালান কোঠা বড় লোকটা কেমনে করে, রিক্সাওয়ালা স্ট্রেইট উত্তর দিবে সব দুর্নীতিবাজ, মানুষকে ঠকায় করে। আসলে তো তা না, কিন্তু সে জানেই না কোটি টাকা ইনকামটা সে খোঁজে না, বিদায় এই পথ তার অজানা। তো রুমি টেকনিক হচ্ছে আপনাকে আগে পথ খুঁজতে হবে, পথ খুঁজলে আপনি পথের দেখা দেখা পাবেন। তাহলে আপনাকে আগে বিশ্বাস করতে হবে যে আমার দ্বারা এটা সম্ভব, তখন দেখবেন আপনি এটা দেখা শুরু করবেন, খোঁজা শুরু করবেন, আর খোঁজা শুরু করলে আপনি দেখা শুরু করবেন। এবং কোরআন হাদিসের আলোকে যদি আপনি চিন্তা করেন, আল্লাহ একটা পাওয়ারফুল কথা বলেছেন সূরা ইনসিরাহতে। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন আল্লাহ এই সূরার শুরুতে বলেছেন যে কষ্টের সাথে, এই আয়াতটার আগের আয়াত হচ্ছে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, বলে ফেললেন একটা কথা, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি গেল। পরের আয়াতে আবার একই কথা বলতেছেন, তো এখানে আরেকটা ওয়ার্ড জুড়ে দিলেন, সেটা বলতেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তার মানে এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে এই আয়াতটা দুইবার বললেন পর পর। এইখানে খেয়াল করার বিষয়, উনি কিন্তু বলেন নাই কষ্টের পরে, কষ্টের পরে বলেন নাই। তার মানে উনি বলতেছেন কষ্টের সাথেই। এই যে যে আমি শুরু করলাম পেইন এন্ড প্রেশার হচ্ছে অপশন, এটার সাথেই। তার মানে আপনি যে স্বস্তি বা সফলতা চিন্তা করতেছেন, এটার সাথেই কষ্টটা যাচ্ছে। আবার কেউ কেউ ভাবছেন আমি হয়তো অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, এই পারসিস্টেন্ট ধরে রাখবো কেমনে, কিন্তু আপনার এই কষ্টের সাথে সাথেই স্বস্তিটা আপনার সামনে যাচ্ছে। জিনিসটা অনেকটা এরকম, ধরেন প্রচন্ড রোদ, এই রৌদ্র করজ্জ্বল আবহাওয়ায় একজন কৃষক যখন ধানের বীজ রোপণ করে বা ফসলের বীজ রোপণ করে, তখন আসলে কি ঘটে বলেন তো? এই রোদে একদিকে দরদর ঘাম পড়তে থাকে, প্রচন্ড রোগে কাঠ ফাটা রোদ, তার গরম লাগতেছে, কষ্ট হচ্ছে, তৃষ্ণার্ত, বাট এর মধ্যেই কিন্তু বীজগুলো বিছিয়ে যাচ্ছে। তার মানে একদিকে কষ্ট, আরেকদিকে ধান বিছানোর স্বস্তি, কারণ এই ধানটা এক সময় ফসল হয়ে উঠবে। ঠিক এইভাবে আমাদের লাইফটা কিন্তু ক্যারি করে। তার মানে আপনি যখন কষ্ট করেন তখন আপনার দৃষ্টি রাখতে হবে আল্লাহ যে বলছেন কষ্টের সাথেই স্বস্তিটা রয়েছে, আপনি স্বস্তিতে যখন ফোকাস রাখবেন তখন আপনি দেখবেন কষ্টটা করতে আপনার ভাল লাগবে। আমি যখন শুরুর দিকে এক্সারসাইজ শুরু করি তখন আমার অনেক কষ্ট হইতো, যেহেতু আমি কোনোদিন এক্সারসাইজ করি না, আমার লাইফে কোনোদিনও করি নাই, মানে 30 35 40 বছর পর্যন্ত কোনোদিনও করি নাই। হঠাৎ যখন গত বছর থেকে এটা আমি করা শুরু করি, আমার প্রথমে এক সপ্তাহে শরীর এত ব্যথা হইতো, পরের দিন করতে গিয়ে আমার মনে হইতো জয়েন্টে জয়েন্টে ব্যথা, মানে আমি খাইতে গেলেও আমার ব্যথা লাগতো, হাঁটতে চলতে কথা বলতে সবকিছুতে ব্যথা লাগতো। কিন্তু এই কষ্টের সাথে স্বস্তিটা কি ছিল? স্বস্তিটা আমি ফিল করছিলাম যে এক্সারসাইজ করতেছি মানে আমার বডিটা আস্তে আস্তে স্ট্রং হইতেছে, আস্তে আস্তে আমি হেলদি হইতেছি, আমি ফিট হইতেছি, আমার ওজন দেখতেছি একটু একটু করে কমতেছে। তার মানে কষ্টের সাথেই স্বস্তিটা থাকে, আমরা স্বস্তিটার দিকে খেয়াল করি না বিধায় কষ্টটা এক সময় আমরা ক্যারি করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি যে যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। তার মানে আপনি যদি রেগুলার কোনো কিছু করেন, এটা যদি অল্প হয়, আল্লাহ কিন্তু এই জিনিসটা খুব বেশি পছন্দ করতেছে। এটাই আধ্যাত্মিক পারসিস্টেন্সির উদাহরণ, অর্থাৎ নিয়মিত কাজ করে যাওয়ার উদাহরণ। ইভেন আমি একটা সাকসেসের ডেফিনেশন বানাইছি, এই ডেফিনেশন আমি চূড়ান্ত রেজাল্ট যেটা দিয়ে দেখিয়েছি সেটার নাম হচ্ছে পারসিস্টেন্ট। সাকসেস মানে হচ্ছে অ্যাটেম্পট টাইমস লার্নিং রেট টাইমস পারসিস্টেন্স। অর্থাৎ আপনি সাকসেস হওয়ার জন্য অ্যাটেম্প নিলেন, অর্থাৎ আপনি ধরেন সিম্পল, আপনি একটা ফেসবুকে অ্যাড রান করলেন, অ্যাটেম্প নিলেন, অ্যাডে থেকে আপনার দেখলেন রেসপন্স খুব বেশি ভালো আসলো না, তাহলে ভালো না আসার কারণে আপনার অ্যাটেম্পটা কি হইলো? ফেল করলো। তাহলে এই ফেল করে, এই ফেল থেকে আপনি কি নিচ্ছেন? ফেল থেকে আপনি একটা লার্নিং নিলেন। তাহলে প্রথম ছিল আপনার অ্যাটেম্পট, এইটার পরে আপনি নিলেন লার্নিং, এই লার্নিংটাকে কাজে লাগিয়ে আপনি আবার অ্যাটেম্প নিলেন, আবার ফেল করলেন, ওইখান থেকে লার্নিং নিয়ে কারেকশন করে আবার অ্যাটেম্প নিলেন। তাহলে এই কাজটা আপনি যখন কন্টিনিউ করে যাবেন, এটা যদি 2 সপ্তাহ করেন, 5 সপ্তাহ, 5 মাস, 1 বছর টানা করেন, তখন দেখবেন আপনি কন্টেন্ট এবং ফেসবুকের উপরে এক্সপার্ট হয়ে গেছেন। তাহলে এই এক্সপার্টটা আপনি কিভাবে হয়েছেন?
বারবার ফেল করার মাধ্যমে, কিন্তু নট কোর্স করা। আজকে যে আমার ক্লাস করতেছেন, এই ক্লাস করে আপনি যা শিখতেছেন এটা অনলি 10%, অনলি 10%। বাকি 90%ই বা বাকি 70%ই আলটিমেটলি আসলে আপনি এইখান থেকে শেখা জিনিসটা অ্যাটেম্প নিলেন কিনা। অ্যাটেম্প যেটা নিলেন, এইখানে ভুল যেটা করলেন, ওই ভুল থেকে আপনি যখন কারেকশন করছেন, ওই কারেকশন যখন কন্টিনিউ করে যাবেন, তখনই কিন্তু আসলে আলটিমেটলি আপনার সাকসেস তৈরি হবে। এখন আমরা যেই কাজটা করি, আমরা কোনো একটা কাজে, ধরেন আপনি হাঁটা শিখতে চাচ্ছেন অথবা লেখা শিখতে যাচ্ছেন, সরি, আপনি যখন প্রথম স্বরেও লিখছিলেন, মনে আছে আমরা ছোটবেলার মধ্যে চক দিয়ে লিখতাম, হ্যাঁ, ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতাম, বা পেন্সিল দিয়ে বাচ্চারা লিখে, একটা স্বরেওতে কতবার হাত ঘোরানো লাগে, কতবার অ্যাটেম্প নিতে হয়, অ্যাটেম্প নিচ্ছে ফেল করতেছে, অ্যাটেম্প নিচ্ছে গোলটা হইতেছে না, একটা ছোট্ট গোল আপনি ঠিক মতো করতে পারতেন না। দেখেন, আপনি যারা ওইখানে ছেড়ে দিয়েছিল, আর অ্যাটেম্প নেয় না, কনসিস্টেন্সিটা ধরে রাখে নাই, তারা কিন্তু অক্ষর জ্ঞানহীন রয়ে গেছে। আর আপনি আমি আমরা যারা পড়াশোনা করেছি, আমরা কিন্তু এই সরয়ের গোলটা, এই বৃত্তটা কত কষ্ট করে আঁকতে হয়েছে, চক ভেঙে ফেলছি, পেন্সিলের মাথা ভেঙে ফেলছি, আবার অ্যাটেম্প নিয়েছি, আবার অ্যাটেম্প নিয়েছি। তার মানে আমার পারসিস্টেন্সিটা ছিল, বিদায় কিন্তু আজকে আপনি অনর্গল লিখতে পারেন। ঠিক ব্যবসাতেও এরকম, হাঁটতে শেখাতেও এরকম, সাঁতার শেখাতেও এরকম, এক্সারসাইজও এরকম, কথা বলতে শেখাতেও এরকম, পাবলিক স্পিকিংও এরকম। আপনি জীবনের যেই প্রান্তেই সফল হইতে চান, যেই জিনিসেই সফল হইতে পারেন চান, একটাই সূত্র, আপনি অ্যাটেম্প নিবেন, ভুল হবে ওইখান থেকে লার্নিং নিবেন এবং কন্টিনিউ করে যাবেন। অ্যাটেম্প নিবেন, ওইটাকে কারেকশন করবেন, কন্টিনিউ করে যাবেন। এইখানে খেয়াল করে দেখেন, অ্যাটেম্প মানে আমি বুঝাচ্ছি চেষ্টার পরিমাণ। আপনি ধরেন 50 বার চেষ্টা করলেন, প্রতি চেষ্টার উন্নতির পরিমাণ মানে হলো লার্নিং রেট, অর্থাৎ আপনি চেষ্টা করে ওইখান থেকে আবার একটা লার্নিং নিলেন। তার মানে 100 বার চেষ্টা করলেন, 100টা লার্নিং নিয়ে জিনিসটা যখন গুছাইলেন, এটা তখন আনপ্যারালাল ওয়ার্ল্ড ক্লাস কিন্তু হয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি চেষ্টা করলেন 5 বার, লার্নিং কিছুই নিলেন না, এরপর আপনি ছেড়ে দিলেন। তার মানে ছেড়ে দেওয়াটা হচ্ছে বিগ জিরো, বিশাল সাইজের একটা জিরো। যখন এই জিরোটা ওয়ার্ক করে, তখন আসলে কি হয়, আপনার সাকসেসটা পুরো জিরোতে পরিণত হয়। তার মানে অ্যাটেম্প নিব, এডিট করব, মানে লার্নিং থেকে শিখবো, আবার নিব, লার্নিং করে শিখবো, আবার আবার আবার, একবার না পারিলে দেখবো শতবার, ভিন্ন 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 ভাবে, ভিন্ন ভিন্ন ভাবে, শত শত হাজার হাজার বার। দ্যাটস দ্য অনলি ওয়ে অফ আলটিমেট সাকসেস জার্নি। তো যখনই আপনি ছেড়ে দিবেন, পুরো অ্যাক্টিভিটিটা জিরো হয়ে যাবে। তার মানে প্রতিনিয়ত নিজেকে আপডেট করলে আপনি স্টেজে কথা বলতে পারেন, আজকে পারেন না, 2 দিন পারেন নাই, 5 দিন পারেন নাই, 1 সপ্তাহ পারেন নাই, 1 মাস পারেন নাই, 1 বছর পারেন নাই, 1 বছর পরে 2 দিন দাঁড়াইছেন, দুর্দান্ত ভাবে মানুষের সাথে আপনি কথা বলতেছেন। সো ভিন্ন ভিন্ন ওয়েতে আমরা যখন এটা করি, তখন আমরা কিন্তু আসলে আলটিমেট সাকসেসের দেখাটা পাই। ওয়াও, আমরা অলরেডি আমাদের পাগলা প্রেনারের ফি শেষ করেছি। সবাই আমরা এখন প্রেসার প্রুফ, সবাই একটু চ্যাটে লিখি প্রেসার প্রুফ। আই এম প্রেসার প্রুফ নাও, আই এম প্রেসার প্রুফ। আমি বিশ্বাস করি আপনার ঘাড়ের অনেক প্রেসার এখন কমে গেছে, বিকজ অফ আপনি বুঝতে পারছেন যে প্রেসার আপনার বন্ধু, ঘাড়ের প্রেসার এখন আপনার বুকে চলে আসে। যেই প্রেসারে আপনি মাথা নাড়াইতে পারতেছিলেন না, ওর সাথে কোলাকুলি করে এখন একসাথে হয়ে আপনার সফলতার জন্য আগাবেন। একদম ঝরঝরে ঝরঝরে করে আপনি এখন ড্রাইভ দিতে পারবেন। সবাই একটু চ্যাটে লিখি আই এম প্রেসার প্রুফ, আই এম প্রেসার প্রুফ, আই এম প্রেসার প্রুফ। তখন কি হবে, আপনি রিল্যাক্সে, এই যে আমি যে বইয়ের মধ্যে বসে আছি, এরকম একটা রিল্যাক্সে একটা ডিপ ব্রিথ নেই, কারণ দারুণ ভাবে আমরা এই পার্টটা শেষ করেছি, এখনো বিশাল সংখ্যক অডিয়েন্স। আপনি তখন আম প্রেসার প্রুফ। এজন্য আমার মনের মধ্যে এত প্রশান্তি, এই যে পাগলা প্রেনারের উপরে যে আমি বসে আছি আরামে, বিকজ অফ প্রেসার প্রুফ। প্রেসারকে আমি কি করে ফেলি, খেয়ে ফেলি। আমরা সবাই প্রেসার খোর। ওই যে নেশা করে যারা, তারা নেশা খায় না বা খারাপ জিনিস খায় না, আর প্রেসারটা হচ্ছে ভালো জিনিস, যেই জিনিস আপনার ব্রেইনে বিডিএনএফ অ্যাক্টিভ করে, আপনার মাসল মজবুত করে, আপনার চিন্তাকে প্রখরতা দেয়, এরকম প্রেসার। তার মানে আপনার প্রেসার আসবে, এরকম নিঃশ্বাস যেমন নেই, প্রেসার আসতেছে, হ্যাঁ, আরামসে ওকে সুন্দর করে বন্ধু বানায় এমব্রেস করে ফেলবো। তখনই আপনার লাইফ, আপনার ঘাড়ের বোঝা এখন দেখেন কত নেমে গেছে। প্রেসার আসবে, এমব্রেস করবেন, এই প্রেসারকে ইফেক্টিভলি আমরা প্রয়োগ করবো। এবার আসলো সেকেন্ড যে লেটার, এ স্ট্যান্ডস ফর এক্সেলারেটেড, গতি যখন জীবন, বেগী জীবন। এক্সেলারেট হচ্ছে একটা ফিজিক্সের ওয়ার্ড, এটার মানে হচ্ছে ত্বরণ, বাংলায় বলে ত্বরণ এবং এক্সেলারেট। আমি জানি দুইটা ওয়ার্ড একটু খটোমটো লাগতে পারে, আমি সহজ করে দিছি। ত্বরণ বা এক্সেলারেট মানে হচ্ছে
সময়ের সাথে সাথে বস্তুর বেগ পরিবর্তনের হার। সহজে কেমনে বুঝাবো? ধরেন আকাশ থেকে, মহাকাশ থেকে একটা কোনো কিছু যদি নিচের দিকে ফেলে তাহলে কি হবে? এই জিনিসটা আস্তে 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 নিচের দিকে পড়তে থাকবে, রাইট? এবং যত নিচের দিকে আসবে এটার গতি বাড়তে থাকবে। তাহলে এই যে সময়ের সাথে সাথে গতি যে বাড়লো, এইটাকেই বলে অ্যাক্সেলারেশন। সময়ের সাথে সাথে গতি পরিবর্তনের হার। এটা নেগেটিভও হয়, পজিটিভও হয়। পজিটিভটা কি? সময়ের সাথে সাথে গতি বা বেগ বৃদ্ধি, ভেলোসিটি বৃদ্ধি পাওয়া। আর সময়ের সাথে সাথে গতি যদি কমে যায় এটাকে মন্দন বলে, তার মানে বেগ বা ভেলোসিটি কমে গেল। তাহলে আমরা যারা পাগলা প্রেনার, আমাদের সময়ের সাথে সাথে গতি কি কমবে নাকি বাড়বে? আমাদের বাড়বে, আমাদের পজিটিভ এক্সেলারেশন হবে। জীবনে এক্সেলারেশন মানে কি? এক্সেলারেশন মানে কি? আমরা যারা গাড়ি চালাইতে জানি, ড্রাইভিং জানি, এক্সেলারেটর চাপলে গাড়ির গতি কিন্তু বাড়ে, সামনে চলতে থাকে। তার মানে এক্সেলারেটর মানে হচ্ছে আমার গতি বৃদ্ধি করা, বিকজ গতি হচ্ছে জীবন। তাহলে জীবনে এক্সেলারেশন মানে কি? আজকের পর থেকে আপনি সব কিছু দ্রুত গতিতে করবেন, বেগবান হবেন। কিভাবে করবেন? দ্রুত শেখা, লার্নিংটা। যখন মনে করবেন কোনো কাজ আমি পারি না, শিখতে 1 মিনিট দেরি করবেন না। আমি এক্সারসাইজ পারতাম না, সোজা কথায় কেমনে পুশ আপ দিতে হয় ভাই এটাও জানতাম না। তাহলে আমি কি করছি? আমি দ্বিধা করি না, আমি একজন কোচ হায়ার করছি, তারে বলছি আমি পুরা বকলম জীবনে এক্সারসাইজ করি না, আমি এগুলো কিচ্ছু বুঝি না, কিচ্ছু পারি না, তুমি আমার থেকে সরয় সরয় থেকে এক্সারসাইজ শিখাও। এখন আমি এক্সারসাইজ করাইতে পারি। আমি কয়েকদিন আগে এনার্জি বায়ো হ্যাকার নামে একটা ক্লাস করাইলাম আমার কি বলে ব্রেভ অ্যাডভান্স কোর্সের পার্টিসিপেন্টদেরকে। এখন আমি জানি পুরো অ্যানাটমি, বডির কোন ফাংশন কিভাবে কাজ করে, কিভাবে মাসল বিল্ড হয়, কিভাবে প্রেসার দিতে হয়। দেখেন 2 দিন আগে, 1 বছর আগে আমি বকলম ছিলাম, একজন কোচ হায়ার করে তার থেকে আমি শিখছি। তো এখন থেকে যেই কাজটা পারবেন না ওইটা দ্রুত শেখার জন্য স্টেপ নেবেন। এখন থেকে লাইফের সমস্ত সিদ্ধান্ত দ্রুত নিবেন, কারণ সময় খুবই অল্প, আনলিমিটেড সময় নিয়ে আপনি পৃথিবীতে আসেন নাই। তারপরে কি করবেন? লাইফের কাজগুলো স্প্রিন্টে ভাগ করবেন। ধরেন একটা বড় সাইজের কাজ, একটা বড় মাছ, বিশাল বড় সাইজের একটা পাঙাশ মাছ ধরেন, বা কাতল মাছ অথবা তিমি মাছ, এটাকে খেতে গেলে আমাদেরকে কি করতে হবে? ছোট ছোট টুকরা টুকরা পিস করতে হবে। তাহলে পিস কি? আপনি লাইফে যেইখানে যেই উচ্চতায় উঠতে চান, যেই কাজটা করতে চান, ধরেন আপনি একটা বই লিখতে চান, তাহলে আপনি একটা স্প্রিন্টে ভাগ করেন যে এই বইটা আমি কয়দিন পরে পাবলিশ করব, 1 বছর পরে পাবলিশ করব। তাহলে আমি বইয়ে কয় হাজার, কত ওয়ার্ডের বইটা লিখতে চাই, ধরেন আমি ধরে নিলাম যে বইয়ে আমি 30,000 ওয়ার্ড লিখতে চাই। তাহলে 1 বছরে 365 দিন, আমি প্রত্যেক দিন যদি 300 দিনও যদি প্রত্যেক দিন 100 ওয়ার্ড করে লিখি, তাহলে আমার কিন্তু 30,000 ওয়ার্ড 1 বছর হয়ে যাচ্ছে। স্প্রিন্টে ভাগ করলাম, প্রত্যেক দিন আমার স্প্রিন্ট হবে। এবার দ্রুত এক্সিকিউশন। এই যে 100 পাতা যে বা 100 ওয়ার্ড যে লিখতে চাই, এটার জন্য এক্সিকিউশনে চলে যাব, মানে এখনই সিদ্ধান্ত নিয়ে আমি লেখা শুরু করবো, 100 ওয়ার্ড ডান। তারপর দ্রুত ফিড ওয়ার্ক, এই ফিড ফরওয়ার্ড, তার মানে লিখতে গিয়ে আমি কিছু জটিলতায় পড়বো শুরুর দিকে, যে কোনো কাজ আমি জটিলতায় পড়বো। সবাই এটাকে বলে ফিডব্যাক, আমি এটাকে বলি ফিড ফরওয়ার্ড। আপনি যখন হাঁটতে শিখছেন, খেয়াল করে দেখেন, আপনি যখন পড়ে গেছেন, হাঁটতে গিয়ে ধপাস করে আমি পড়ে গেছি, পড়ে গেলেও কিন্তু আপনি সামনেই আগাইছেন। কাজেই আপনার কোনো কাজে ভুল হওয়া মানে ফিডব্যাক না, ফিড ফরওয়ার্ড, আপনি সামনে আগাচ্ছেন। দ্রুত অ্যাডাপ্টেশন, এই যে ভুলটা করলেন এইটাকে কষ্ট পাবেন না, খারাপ ভাবে নিবেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভুল থেকে শিখে। আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনি দ্রুত সিদ্ধান্ত নেন, স্প্রিন্টে ভাগ করেন যে ইংলিশের আমি ওয়ার্ডগুলো আগে শিখবো, আমি একটু স্ট্রাকচারটা বুঝবো, তারপরে এই যে ভাগ করেন দৈনিক, তারপর দ্রুত এটা এক্সিকিউশন করেন। এরপরে ফিড ফরওয়ার্ড, অর্থাৎ ভুল হইতেছে এটাকে আবার কারেকশন করেন এবং এটাকে অ্যাডাপ্ট করে নতুন করে এগিয়ে যান। তাহলে আপনার এক্সেলারেশন, আপনার গতি ঠিক থাকবে, আপনি হারায় যাবেন না। দেখেন গতি জিনিসটা কেন জরুরি। আচ্ছা, আমার টিমকে বলবো আমাদের এখানে মার্বেল থাকার কথা ছিল, একটু মার্বেলটা দেওয়ার জন্য। হাই স্পিড বুলেটের কথা চিন্তা করে দেখেন, একটা বন্দুকের গুলি যদি আমি হাত দিয়ে আপনার দিকে ছুঁড়ে মারি, এটা কিছুই। ধরেন একটা বন্দুক, পাওয়ারফুল একটা বন্দুকের গুলি আছে আপনার আমার কাছে, আমি এটা আপনার বুকের মধ্যে ছুঁড়ে মারলাম। বন্দুকের গুলি আপনার বুকের মধ্যে ছুঁড়ে মারলে কি হবে বলেন তো? মারা যাবেন না? নিশ্চয়ই মারা যাবেন, রাইট? আপনি বলতেছেন, আপনি নিশ্চয়ই মনে মনে বলতেছেন যে এত পাগল হই নাই কোচ কাঞ্চন, এত পাগল আমি হই নাই, বন্দুকের গুলি হাত দিয়ে ছুঁড়ে মারলে মারা যাব কেন? ভাই এটা তো গুলি, এই গুলি আপনার দিকে মারা, ছুঁড়ে মারলাম আপনি মরলেন না। একই গুলি যদি রিভলভার থেকে ছোড়া হয়, তাহলে আপনার বুক ঝাঁঝরা করে, দেয়াল ঝাঁঝরা করে অনেক সময় ছিদ্র করে এটা বের হয়ে যায়, ফুটো করে এটা বের হয়ে যায়। বলেন তো ডিফারেন্সটা কি? একটু আগের যে বুলেটটা ছিল, এটা আমি যখন ছুঁড়ে মারছি এটার মধ্যে কোনো গতি ছিল না, বড় জোর আপনার কপালে লেগে আপনি একটু ব্যথা পেয়েছেন।
কিন্তু এটা যখন একটা রিভলভারের ভিতরে দেওয়া হলো, এটার গতিটা এমন ভাবে বেড়ে গেল, এইটা দেয়াল ফুটো করে বের হয়ে যাচ্ছে। তার মানে এখনকার যুগের পৃথিবীতে, আজকের দুনিয়ায় আপনি যদি সেরা কিছু করতে চান, ইম্প্যাক্ট তৈরি করতে চান, গতি হবে আপনার সেরা স্ট্র্যাটেজি। স্পিড ইজ দ্য নিউ স্ট্র্যাটেজি ফর বিজনেস। এটা এমন একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি, এটা দিয়ে আপনি আপনার পুরো বিজনেসকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। তার মানে সবকিছু হবে এখন দ্রুত, সবকিছু হবে দ্রুত দ্রুত দ্রুত, স্পিডে হবে, আদারওয়াইজ এবং নির্দিষ্ট দিকে, আদারওয়াইজ আপনি অনেক কিছু মিস করে যাবেন। আপনার আইডিয়া যত বড়ই হোক, তাতে যদি এক্সেলারেশন না থাকে তবে তা স্রেফ একটি খেলনা মাত্র। অর্থাৎ আপনার আইডিয়া চিন্তা করতে করতে, ভাবতে 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 আইডিয়া আরেকজন নিয়ে ব্যবসা নামায়া প্রফিট করে চলে গেল, আপনি ভাবলেন হায় হায় আমি তো এই আইডিয়া ভাবছিলাম। আপনি খালি ভাবতেই আছেন, আপনি তো করতেছেন না ভাই। আরেকজন যে মাঠে নেমে গেছে সে কিন্তু মাঠ দখল করে চলে আসে। তার মানে আপনার আইডিয়া আসা মতো আপনি এক্সিকিউশনে যাবেন। আমি জানি এক্সিকিউশনে গিয়ে আপনি কতগুলো ভুল করবেন, একদম পারফেক্টলি আপনি কোনো কিছু করতে পারবেন না। ভুল করবেন, এটাকে আপনি কারেকশন করবেন, আবার ডেভেলপ করবেন, আবার ডেভেলপ করবেন। এর মাধ্যমেই কিন্তু আপনার এক্সেলারেশনটা তৈরি হবে। সো তাহলে আপনার আইডিয়া যদি শুধু আপনার মাথায় থাকে, ইমপ্লিমেন্ট না করেন, এটা একটা খেলনা মাত্র। আর যদি বেগ থাকে তবে তা পৃথিবীর যে কোনো বাধা ভেদ করার ক্ষমতা রাখে। গতি বা বেগহীন থাকার তিনটা ভয়াবহ পরিণতি। নাম্বার ওয়ান, সাইকোলজিক্যাল স্টাডি। এটাকে বলা হয় বয়লিং ফ্রগ সিনড্রোম। বয়লিং ফ্রগ সিনড্রোম বলতেছে, আপনি যদি প্রচন্ড ফুটন্ত, ধরেন একদম ফুটন্ত এক বালতি গরম পানি, এটার মাধ্যমে আপনি যদি একটা, এটার মধ্যে আপনি যদি একটা ব্যাঙ ছুঁড়ে মারেন, সাথে সাথে ঝাঁপ দিয়ে ব্যাঙটা বের হয়ে যাবে, স্পিড দিয়েও মানে নিজেকে মুক্ত করবে। সেম ব্যাঙটাকেই আপনি যদি একটা ঠান্ডা পানি, হালকা কুসুম গরম পানিতে বা ঠান্ডা পানির মধ্যে দেন, আর পানির নিচে থেকে যদি হিটার দিয়ে রাখেন, অর্থাৎ পানিটা আস্তে 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 গরম হবে, এই ব্যাঙটা বয়েলিং ফ্রগ সিনড্রোম বলা হয়, এই ব্যাঙটা কিন্তু ওইখানে মারা যাবে। তাহলে প্রবলেমটা কি? প্রথমবার প্রচন্ড প্রেসারের কারণে, আগুনের প্রচন্ড গরম থাকার কারণে ব্যাঙ গতি তৈরি করতে পারছে। আর পরের বার কি হয়েছে? প্রেসার আস্তে আস্তে গরম হয়েছে, ও বুঝতে 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 ও স্লোলি ড্রাইভ দিচ্ছে। আচ্ছা আর একটু বাড়ুক, তারপরে ড্রাইভ দিব না। আচ্ছা আর একটু গরম হোক, ড্রাইভ দিব না। আর একটু গরম হোক, ড্রাইভ দিব না। আর একটু গরম হোক, ততক্ষণে ওর শক্তি 90% শেষ হয়ে গেছে। এরপরে যখন পানি পুরোপুরি গরম হয়ে গেছে, এইবার ওর মধ্যে এমন শক্তি নাই যে লাফ দিয়ে বালতিকে অতিক্রম করে চলে যাবে। এখন আপনি ভাবতেছেন আর একটু গুছায় নেই, আর একটু টাকা আসুক, আর একটু বুঝি, আর একটু মার্কেট রেডি হোক, এই বুঝতে 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 আপনার আইডিয়া কিন্তু মৃত প্রায় হয়ে যাচ্ছে। নাম্বার টু, রিয়েল লাইফ এক্সাম্পল, কোডাক। কোডাকের নাম আমরা সবাই জানি। এক সময় এই যে যে ফিল্মগুলো আমরা ক্যামেরা ইউজ করি ছবি তোলার জন্য, এই ক্যামেরার ওয়ার্ল্ড লিডিং কোম্পানি ছিল তারা। মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই কোডাক, তারা কিন্তু ডিজিটাল ক্যামেরাও আবিষ্কার করেছিল। এই ডিজিটাল ক্যামেরা যে আবিষ্কার করেছে, আবিষ্কার করার পর এটা নিয়ে যথেষ্ট মনোযোগ দেয় নাই, যথেষ্ট স্পিডে তারা ছোটে নাই। তারা চিন্তা করছে আমার কোডাক ফিল্মের ব্যবসা তো ভালোই চলতেছে, সো হোয়াই ডিজিটাল মিজিটালের ঝামেলা আমি যাব, আবিষ্কার করছো থাকো, এটা নিয়ে প্ল্যান করে লাভ নাই। ও কি করছে, ওর ফুজি যে ফিল্ম এগুলি মানে সরি কোডাকের ফিল্ম বেচতে বেচতে ইন দ্য মিন টাইম ফুজি মার্কেটে চলে আসছে, ক্যানন চলে আসছে, সোনি চলে আসছে ডিজিটাল ক্যামেরা নিয়ে। আস্তে আস্তে কোডাক কিন্তু ওই বয়লিং সিনড্রোমের মতো আস্তে ধীরে দেখতে দেখতে বুঝতে বুঝতে এত বড় কোম্পানি মার্কেট আউট হয়ে গেছে। নোকিয়ার মতো ব্র্যান্ড, তারা পৃথিবীর 48%-এর মালিক ছিল। 48%-এর মালিক থাকার পরে তারা মার্কেট থেকে হারায় গেল। কিভাবে হারায় গেল? এইভাবে, তারা আচ্ছা আমরা তো লিডিং আছি, ওই আরে সমস্যা নেই। অ্যাপেল, অ্যাপেল যেদিন লঞ্চ করতেছে তারা হাসতেছে, মজা মাস্তি করতেছে যে আরে করুক গিয়ে এগুলি চলে নাকি, বাটন ফোনই চলবে বাকি জীবন। আস্তে আস্তে তারা হারায় গেছে। এটা হলো গতিহীন থাকলে আপনি যত বড়ই হন আপনি মার্কেট থেকে হারায় যাবেন। দ্যাটস ওয়াই দেখেন আমি প্রচন্ড গতিতে একটার পর একটা, একটার পর একটা বই লিখতেছি, একটার পর একটা প্রোগ্রাম, নতুন নতুন কিছু কন্টিনিউয়াসলি আমি নিয়ে আসতেছি। নাম্বার থ্রি, স্টাডি দ্য কস্ট অফ ডিলে। এমআইটির একটা স্টাডি আছে বিজনেসদের উপরে, স্টাডি করে তারা এই রিপোর্টটা দিয়েছে। কোনো আইডিয়া, ধরুন যেই আইডিয়াটা আপনার আজকে এক্সিকিউশন হওয়া দরকার, এটা যদি আপনি 6 মাস পরে মার্কেটে আনেন, তাহলে এই আইডিয়া সাকসেস হওয়ার ক্ষমতা 30-40% কমে যায়। তার মানে এই আইডিয়ার প্রফিটেবিলিটি 30-40% পর্যন্ত কমে যাচ্ছে। অর্থাৎ আপনি ভাবতেছেন করবো, এই ভাবতে ভাবতে আরেকজন এই আইডিয়া কিন্তু মার্কেটে নামাই দিচ্ছে। তো এটা একটা ভয়াবহ বিপজ্জনক জিনিস। অ্যাক্সেলারেশন, ত্বরণ বা গতি না থাকার ভয়াবহ পরিমাণ হচ্ছে বিজনেস এবং কেরিয়ার ধীরগতি মানে এটা সাইলেন্ট কিলার। অপরচুনিটির
ডিকে হয়, আইডিয়া বাতাসে ভাসে। আপনি যখন একটি আইডিয়া নিয়ে 6 মাস বসে বসে ভাবছেন, গুছাইতেছেন, প্ল্যান করতেছেন, করুম করুম করে নামতেছেন না, তখন দেশের অন্য প্রান্তে সেটি অন্য একজন কিন্তু লঞ্চ করে দিচ্ছে। ধীর গতির কারণে আপনি আইডিয়া হারান না, আপনি মার্কেট শেয়ার এবং পজিশন হারান। শুধু আপনার আইডিয়াটা না, আপনার মার্কেট শেয়ার, আপনার পজিশন, আপনার মোমেন্টাম, আপনার ড্রাইভ দেওয়ার ক্ষমতা, পুরো জিনিসটাই কিন্তু আপনি হারায় ফেলেন। তার মানে আপনার আইডিয়া যত ছোটই হোক, আমি জানি আপনার অনেক টাকা পুঁজি নাই, আপনার আইডিয়া অনেক ছোট বা অল্প একটা টিম মেম্বার নিয়ে অল্প কয়েকজন শুরু করতে যাচ্ছেন, কিন্তু আপনার স্পিড যদি বেশি হয়, দেখেন বড় কোম্পানিকে বিট করার উপায়, আপনি এখন টাকা দিয়ে বিট করতে পারবেন না। বড় কোম্পানিকে বিট করলে আপনাকে এখন স্পিড দিয়ে করতে হবে, কারণ বড় কোম্পানির বড় টিম, বড় আয়োজন, তারা একটা ডিসিশন পাস করতে 6 মাস 1 বছর সময় নেয়, যেটা আপনি 6 ঘন্টায় করে ফেলতে পারেন। 2 ঘন্টা একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে গিয়ে দেখলেন ভুল ত্রুটি কি হয়েছে, ঠিকঠাক করে আবার মার্কেটে নামতে পারেন। আবারও বলতেছি, এরকম চাকচিক্যময় পরিবেশ, এরকম ঘরে বসে অফিসে ফিটফাট আলোচনা দিয়ে কোনোদিন ব্যবসা হয় না। ব্যবসা করতে চাইলে আপনাকে মাঠে যেতে হবে। আইডিয়া নিয়ে মার্কেটে যান, মাঠে যান, ফেল করেন, কারেকশন করেন, ফেল করেন, কারেকশন করেন, ফেল করেন, কারেকশন করেন। এইটা আপনার জন্য সবচেয়ে বড় লার্নিং। আপনি বুঝে যাবেন কোন জিনিসটা তখন কাজ করবে। এই ফেল করতে করতে আপনি যেটা শিখবেন, এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা, চূড়ান্ত শিক্ষা। ডিলে করলে, স্পিড না থাকলে আপনার সম্পদের অপচয় হয়। একটি প্রজেক্ট যত লম্বা সময় ধরে ঝুলে থাকে, তার অপারেশনাল খরচ বাড়তে থাকে। স্লো প্রসেস আপনার ক্যাশ ফ্লো বা নগদ অর্থ চুষে নেয়। সো দ্রুত গতিতে যদি না করতে পারেন, তাহলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। এখানে আরেকটা পাওয়ারফুল জিনিস আমি বলি, আমাদের এই ইন্টায়ার যে প্রোগ্রামটা আপনারা দেখতেছেন, এই পাগলা প্রেনারের পুরো প্ল্যানিং থেকে শুরু করে হোল জিনিসটা গুছাইতে আমাদের সময় লাগছে 12 দিন। এই 12 দিনের মধ্যে আমি আমার বই লিখছি, এই 12 দিনের মধ্যে আমার পোর্টাল বানানো হয়েছে, এই 12 দিনের মধ্যে আমরা পুরো কমিউনিকেশন প্ল্যান করছি, এই 12 দিনের মধ্যে এটার যত মার্চ আইটেম, অর্থাৎ এটার টি শার্ট, এটার জন্য ক্যাপ, এটার জন্য মাগ, এটার জন্য যত রকমের মার্চেন্ডাইজিং ম্যাটেরিয়াল আছে, সবকিছু রেডি হয়েছে। এই পুরো প্রোগ্রামের আয়োজন থেকে শুরু করে এভরিথিং, মানে 12 থেকে 15 দিন ধরে নেন আর কি, আহ, আধা মাস বা 2 সপ্তাহে আমরা পুরো। ইভেন এর মধ্যে আমি নেপাল ট্যুর করছি, নেপাল গিয়ে বিমানে যাওয়ার সময় বইটা পড়লে দেখবেন, বিমানে যখন আমি উঠছি, বিমানে যাচ্ছি, বিমান ল্যান্ড করাকালীন আমি দেখছি পুরা বিমানের সময়টা। ইভেন নেপালে পোখারাতে গিয়ে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে ভোরবেলা থেকে বিকেল পর্যন্ত আমি লিখেই গেছি ওইখানে করে, তারপরে কারেকশন করে। ইন দ্য মিন টাইম বই বের হয়েছে, পোর্টাল রেডি হয়েছে, কমিউনিকেশন, আমি বানজি জাম দিয়ে এটার কন্টেন্ট রেডি করেছি। পুরা ইন্টায়ার ঘটনা এটা আমি জানি। যে কোনো বড় কোম্পানি এই ধরনের একটা কাজ করতে মিনিমাম 1 বছর সময় লাগবে। বড় কোম্পানি বাদ দিলাম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের অন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউটে এই ধরনের একটা প্রোগ্রাম নামাইতে 1 বছরের প্ল্যানিং লাগবে। আমরা 12 দিনে এই কাজটা করছি, বিকজ আই নো স্পিড ইজ এভরিথিং। এবং বইটা পড়লে আপনি দেখবেন যে এই আইডিয়াটা আমার কোত্থেকে আসছে, সেইখান থেকে আপনি সময় মাপলেই বুঝে যাবেন কয়দিনে আসলে পুরো জিনিসটা তৈরি হয়েছে। প্রেশার, প্রেশারের সাথে আপনি যদি বেগটাকে যোগ না করেন, মানুষ এবং টিমের উৎসাহ থাকে গতির উপর। কাজ যখন ধীর গতিতে চলে, তখন টিমের ভিতরে একঘেয়েমি আর হতাশা চলে আসে। টিমের যখন প্রচন্ড গতি থাকে, তখন কি হয়, সবাই কাজ করে মজা পায়। আমাদের রাত দিন টিম মেম্বাররা, আমাদের এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য আমাদের টিম মেম্বাররা রাত দিন, এই যে গতকাল সারা রাত এইখানে এই ডেকোরেশন এগুলোর কাজ চলেছে, কেউ এডিটিং করেছে, কেউ কন্টেন্ট বানাইছে, কেউ ভিডিও বানাইছে, মানে ব্যাপকভাবে সবাই কাজ করেছে। পোর্টালের টিম আমাদের ডেভেলপ, আমাদের হাকিম ভাই সুপার কাজ করেছে, রাজীব, আমাদের তুহিন ভাই, রায়হান ভাই, রাকিব থেকে শুরু করে সীমান্ত, সবাই মিলে, ওমর, মানে আমাদের পুরা টিম। এই যে জয় আমাদের কালকে সারা রাত ধরে, মানে আমাদের এই স্লাইড ডিজাইন করছে, কালকে সারা রাত জাগনা ছিল, আজকে পর্যন্ত কন্টিনিউ কাজ করেছে। এই ইন্টায়ার টিমটা এই গতির কারণে কিন্তু সবাই অ্যালাইন হয়ে সবাই বুঝতেছিল যে আমরা একটা দারুণ কিছু করতেছি। এই উৎসাহটা হারাই ফেলবে। সার্ভাইভাল অফ দ্য ফাস্টেস্ট, এখনকার পৃথিবীতে তারাই টিকে থাকবে আগামী দিনের বিজনেসে, যারা ফাস্টেস্ট, দ্রুত গতিতে যাবে। প্রকৃতিতে শুধু শক্তিশালীরা বাঁচে না, বরং যারা দ্রুত খাপ খাইয়ে নেয় তারাই টিকে থাকে। নোকিয়া বা কোডাকের মতো জায়ান্ট কোম্পানিরা মারা গেছে কারণ তাদের পরিবর্তনের এক্সেলারেশন, অর্থাৎ পরিবর্তনের গতিটা, বেগটা ছিল একদম শূন্য, যার কারণে তারা এখান থেকে নিজেদের পরিবর্তনটা আনতে পারে নাই। সো আপনি যদি টিকে থাকতে চান, টিকে থাকতে গেলেও আপনাকে দ্রুত দৌড়াইতে হবে, দ্রুত ডিসিশন নিতে হবে, দ্রুত অ্যাক্টিভিটি করতে হবে। স্পিরিচুয়াল পার্সপেক্টিভ যদি আপনি খেয়াল করে দেখেন, ইসলামেও অলসতার কোনো স্থান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে অলস থাকতে বলে নাই, কিন্তু সূরা বাকারার একটা অংশে আল্লাহ তাআলা বলেছেন যে ফাস্তাবিকুল খাইরাত, এটার মধ্যে বলা হয়েছে অতএব তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। ভালো কাজে প্রতিযোগিতা মানে দ্রুত অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। সৎ কাজ, ভালো কাজ, আপনার ব্যবসা, আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট, এটা যে আপনি করতে চাচ্ছেন, এটা আসলে আলটিমেটলি কি করতে যাচ্ছেন? আপনি মানুষের জীবনে ভালো কিছু করতে যাচ্ছেন, এটা আপনি প্রতিযোগিতা করেন, দ্রুত করেন, ডেইলি ডেভেলপ করেন, এটা নিয়ে মানে বেগবান হন। তারপরে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে। দেখেন, আল্লাহর দিকে। আপনি যদি কোনো ভুল করে থাকেন, এইটা অনেক দিন ব্যাপী ভাবার দরকার নাই, তাহলে শয়তান আপনাকে আরো কুকড়ে দিবে, আরো মানে আটকে ফেলবে। তাহলে কি করতে হচ্ছে? করতে হচ্ছে কি? আল্লাহ বলছেন যে দৌড়ে আসো ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমা দ্রুত চাইতে হবে। সে জান্নাতের দিকে যাইতে বলছে, যার বিস্তৃতি দ্রুত যাইতে বলছে, আসমান সমূহ এবং জমিনের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। তার মানে আল্লাহও দ্রুত গতিকে পছন্দ করতেছে। এবং আপনি খেয়াল করে দেখেন আমাদের রাসূলের দোয়া কি ছিল, পাগলা প্রেনারদের ইনসাইট কি? তাহলে ভালো কাজ বা বিজনেস যা মানুষের উপকার আসে সেইখানে দেরি করা মানে শয়তানকে সুযোগ দেওয়া। তার মানে শুভ কাজ, ভালো কাজ, মানুষের উপকার হয় এরকম কাজে আজকে থেকে দেরি করবেন না, দ্রুত গতিতে ড্রাইভ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অক্ষমতা এবং অলসতা থেকে আশ্রয় চাই। দেখেন, রাসূল আমাদের নবী, যিনি এত পরিশ্রম করেছেন আমাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, সেইখানে উনি বলছেন যে আমি যাতে অলস না হয়ে যাই, এই দোয়া তিনি করেছেন। অর্থাৎ আপনি যদি স্লো হন তবে আপনি ইবাদতেও পিছিয়ে পড়বেন, রিজিকেও পিছিয়ে পড়বেন, দুই দিকেই কিন্তু আপনি পিছাইতে থাকবেন। লিঙ্কডইনের ফাউন্ডার রিড হফম্যান, লিঙ্কডইন আপনারা নাম জানেন, এটার কো ফাউন্ডার রিড হফম্যান একটা দারুণ কথা বলেছেন, ইফ ইউ আর নট এমব্রেসড বাই ইউর ফার্স্ট প্রোডাক্ট ইউ লঞ্চ টু লেট। আপনি প্রথম যে প্রোডাক্টটা লঞ্চ করলেন এটা বিশ্ববিখ্যাত হবে না ভাই, সেরা প্রোডাক্ট এটা হবে না, বাট এইটা লঞ্চ করে একটু একটু ডেভেলপ। আজকে দেখেন ফেসবুক যখন প্রথম শুরু করছে, তারা হট অর নট একটা ওয়েবসাইট বানাইছিল হার্ভার্ডের স্টুডেন্টদের জন্য, এটা বেস্ট প্রোডাক্ট ছিল না। অ্যামাজন যখন প্রথম ওয়েবসাইট লঞ্চ করছে এরকম দেখতে সুন্দর ছিল না, এলোমেলো দিয়েই শুরু করেছে, আস্তে আস্তে তারা কারেকশন করেছে। তার মানে ওনার এই কথার মূল কথা হচ্ছে আপনি একে মার্কেটে যান, মার্কেট থেকে শিখেন, কাস্টমার ফিডব্যাক নেন, ভুল করেন, এইখান থেকে আপনি কারেকশন করেন। মাথার ভিতরে আইডিয়া নিয়ে বসে থাকলে আপনি জীবন ও কাজ শুরুই করতে পারবেন না। এক্সেলারেশনের কারণে সফল হওয়ার বাস্তব উদাহরণ দেখেন, নেটফ্লিক্স বনাম ব্লকবাস্টার। ব্লকবাস্টার পৃথিবীর লিডিং একটা ব্র্যান্ড ছিল, তারা ডিভিডি ক্যাসেট ভাড়া দিত এবং সারা পৃথিবীতে তাদের ৮১,০০০ আউটলেট ছিল। এত বিশাল পরিমাণে ব্র্যান্ড ধসে গেছে নেটফ্লিক্সের গতির কাছে। নেটফ্লিক্স যখন ড্রাইভ দেয়, অর্থাৎ ডিভিডির পরিবর্তে তারা ডিফারেন্ট ভার্সন নিয়ে আসে, অনলাইন ভার্সন নিয়ে আসে, তখন তারা ইভেন ব্লকবাস্টারকে অফার দিয়েছিল যে মাত্র $৫০ মিলিয়ন আমাদেরকে কিনে নাও। ব্লকবাস্টার এগুলো দামই দেয় নাই, ওরা ওদের রেগুলার প্রসেসে ছিল। নেটফ্লিক্স গতি দিয়ে কিন্তু তাদেরকে পিছিয়ে দিয়েছে। এবং তার পেছনে সবচেয়ে বড় কারণ, সাধারণ ব্র্যান্ডগুলো একটা কাপড় ডিজাইন করে মার্কেটে আনতে ৬ থেকে ৯ মাস সময় নেয়, কিন্তু যারা এই কাজটা করে মাত্র ২ সপ্তাহে। এই এক্সেলারেটেড সাপ্লাই চেইনের কারণে তারা আজ বিশ্বের ১ নম্বর ফ্যাশন ব্র্যান্ড। তারা পারফেকশনের চেয়ে গতির উপরে বাজি ধরেছে, অর্থাৎ গতিকে তারা নাম্বার 1 স্ট্র্যাটেজি নিয়েছে। আজকে কোন কাঞ্চন একাডেমি বাংলাদেশের এই ট্রেনিং ইন্ডাস্ট্রিতে একটা লিডিং জায়গায় আসতে পারছে বিকজ অফ গতি। কন্টিনিউ আমি গতির উপরে গতি, গতির উপরে গতি দিয়ে গেছি, একটার পর একটা প্রোগ্রাম করে গিয়েছি বিদায় আজকের এই জায়গাটা তৈরি হয়েছে। স্পেস এক্স, ইলন মাস্কের কোম্পানি, চিন্তা করে দেখেন, নাসা একটা রকেট বানাতে সময় নেয় ১০ থেকে ১৫ বছর। এলন মাস্কের স্পেস এক্স সেখানে কয়েক মাসের মধ্যে একটা রকেট লঞ্চ করে, প্রোটোটাইপ লঞ্চ করে দেয়, ক্রাশ করে, সেখান থেকে ভুল ত্রুটি থেকে শিখে নিয়ে আবার নতুনটা লঞ্চ করে দেয়। এই র্যাপিড ইরিটেশনই আজ মহাকাশ বিজ্ঞানের শীর্ষে বসিয়েছে এলন মাস্কের স্পেস এক্সকে। তার মানে আপনি যদি শীর্ষে যাইতে চান, ছোট হওয়ার পরেও ছোট আইডিয়া নিয়ে আপনি গতিশীল হন, তাহলে এটা আপনার জন্য অনেক সহজ হবে। বেগ বেগের অভাব কেন হয়, গতির অভাবটা কেন হয়? এর কারণ হচ্ছে স্কিলের ঘাটতি। আপনি যথেষ্ট গতিতে ছুটতে পারেন না, এর অন্যতম কারণ হচ্ছে আপনার মধ্যে যেই কাজটা আপনি করতে চাচ্ছেন এই কাজের যথেষ্ট স্কিল আপনার মধ্যে নাই, স্কিলে যথেষ্ট ঘাটতি আছে। ২ নাম্বার হচ্ছে গোল ফোকাস না থাকা। আপনি বারবার ফোকাস চেঞ্জ করেন, একবার মনে করেন ই কমার্স ব্যবসা করবো, আরেকবার মনে করেন চাকুরি করবো, আরেকবার মনে করেন বিদেশে চলে যাব, আরেকবার বিসিএস ক্যাডার হইতে চান, নানান দিকে ফোকাস করেন বিদায় আপনার গতিটা ঠিক থাকে না। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত মিটিং। আমরা প্ল্যানের পর, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমাদের এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, আমাদের অফিসিয়ালি কোনো মিটিংই হয় নাই। দ্যার ইজ নো মিটিং। আমরা শুধু কাজ দিয়ে এটা এটা করো, এটা দিয়ে মিটিং বলতে কি ছোট ছোট মাইক্রো মিটিং করেছি, বসে পুরা টিম মিলে গণতান্ত্রিক ভোটিং, এটা যাব কিনা নির্বাচনের আগে করবো, এত অ্যানালাইসিস করলে আমরা প্যারালাইসিসে পড়ে যেতাম, এই কাজটাই কিন্তু হইতো না। তো এটা বাদ দিয়ে ছোট ছোট মাইক্রো ডিসিশন, ওকে তোমার এই কাজ, তোমার এই কাজ, সবকিছু একদম নিখুঁত একটা পরিপাটি ভাবে করতে চাই। এইটা হচ্ছে অ্যাবসলিউট একটা রং কনসেপ্ট। কোনো কিছুই পরিপাটি ভাবে করা সম্ভব না। দেয়ার ইজ নাথিং পারফেক্ট ইন
ইউনিভার্স, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর মানুষের তৈরি কোনো কিছু পারফেক্ট হইতে পারে না। আল্লাহর সৃষ্টি জিনিস একমাত্র পারফেক্ট। সো আপনি কোনোদিনও পারফেক্ট করতে পারবেন না, কোনো না কোনো ত্রুটি থেকেই যাবে, প্রতিনিয়ত আপনি পারফেক্ট করতে থাকবেন। নাম্বার 5, যেই কারণে আপনার গতি কমে যায়, ভয়, পাছে লোকে কিছু বলে, এই চিন্তা আপনার গতি কমিয়ে দেয়। আচ্ছা যদি মানুষ কি বলবে, আচ্ছা ভাই মানুষ কি বলবে, এই চিন্তা করে তো এক জীবন কাটাইছেন। ট্রেনার হওয়ার আগে কাটাইছেন, এখন পাগলা ট্রেনার হয়ে গেছেন। মানুষে বলতে ভাববে কি, এটা কি, লোকে কিন্তু লোকে করছি, তাদের বলাটা আমার জন্য পুষ্টি। এক্সেলারেশন ট্র্যাকিং চেকলিস্ট, আপনি যথেষ্ট এক্সেলারেটেড আছেন কিনা এটা বোঝার উপায়, আপনার যে কাজটি 1 মাসে করার কথা সেটি কি 72 ঘন্টায় করা সম্ভব? নিজেকে একটু প্রেসারে ফেলেন, ব্রেইনকে মাইক্রো প্রেসার দেন। আমি যেই কাজটা 1 মাসে করার চিন্তা করছি, এটা আগামী 72 ঘন্টায় আমি করব, সম্ভব কিনা? যদি মনে করেন ব্রেইন অ্যাকসেপ্ট করতেছে, আপনি এক্সেলারেটেড। এলন মাস্কের একটা কথা আমার অসাধারণ ভালো লাগে। উনি একটা কথা বলেছিলেন যে যেই কাজ 10 বছর সময় লাগে, আপনার ব্রেইনকে আপনি প্রেসার দিবেন ওই কাজ 6 মাসে করার জন্য। মজার ব্যাপার হচ্ছে হয়তো বা আপনি 6 মাসে পারবেন না 10 বছরের কাজ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা 10 বছরের প্ল্যান নিয়ে আগাচ্ছে তাদের চেয়ে আপনি দ্রুত করতে পারবেন। 6 মাসের প্ল্যান নিলে হয়তো 1 বছর লাগলো, কিন্তু 10 বছরের প্ল্যান নিলে এটা লাগবে 15 বছর। নাম্বার 2, আপনার গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহের কাজের গতি কি বেড়েছে নাকি কমেছে? এই সপ্তাহে কি আরো টেনশনে আপনি নুয়ে পড়েছেন নাকি আরো মানে বুক ফুলিয়ে সামনে আগাচ্ছেন? নাম্বার 3, আপনার টিম কি সিদ্ধান্ত নিতে 1 ঘন্টার বেশি সময় নেয়? স্যার বলছেন দেখি ভাইবা দেখি বুঝি। আরে কি বুঝবেন আপনি? কোনো কিছু তো কনফার্ম মাঠে না গেলে বোঝা যাচ্ছে না। না নামার পর্যন্ত আপনি তো বুঝবেন না মাঠের তাপমাত্রা কি রকম। পথে আগে নামতে হবে, তখন আপনি বুঝবেন পথ আপনাকে কোন দিকে নিয়ে যায়। তার মানে আপনার চিন্তা করতে যদি বেশি সময় লাগে, 1 মাসের কাজ যদি 1 সপ্তাহে আপনি করতে না পারেন, আপনার যথেষ্ট গতি যদি না থাকে, আপনি নিশ্চিত করে বলতে পারেন আপনি কোডাক এবং নোকিয়া হওয়ার পথে আছেন। কষ্ট পেলে কিছু না, আজকের পুরো আয়োজনটা আপনাকে কষ্ট দেওয়ার। এবার এক্সেলারেটেড কিভাবে হবে, পাগলা ড্রাইভ মেকানিজম, এইটাকে আমি বলছি ডান ইজ বেটার দেন পারফেক্ট। অর্থাৎ পারফেক্ট হওয়ার চেয়ে কাজটা ভুলভাবে একটু ত্রুটিভাবে করে ফেলা ভালো। অর্থাৎ 80% পারফেক্ট যদি বোঝেন, এখানে আমি একটা থিওরি সবসময় আমার লাইফে, আমার বিজনেসে, আমার প্ল্যানিং আমি ইউজ করি, সেটা হচ্ছে যে বিজোস সবসময় যেটা বলে, কোন একটা কাজ আপনি যদি বোঝেন 70% আমি বুঝছি ঠিকঠাক হইতেছে, কাজটা করে ফেলেন। 70% যদি মাথায় বোঝেন কাজটা হবে, 100% ঠিক করে আপনি কোনোদিনও কাজে যেতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে সকল সিগন্যাল একসাথে কখনো গ্রিন হবে না। আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হইছেন, আপনি ভাবতেছেন আমার যতদূর চোখ যায় সবগুলো সিগন্যাল গ্রিন হোক, তাহলে আমি অনেক জোরে গাড়িটাকে টান দিব, এটা কোনোদিনও হবে না। তাহলে আমার এখন যেটা গ্রিন সিগন্যাল আছে আমি এইটা পাড়ি দিব, তারপরে রেড আসে একটু ওয়েট করবো, ওইটা গ্রিন হলে পাড়ি দিব, রেড আসে ওয়েট করবো, গ্রিন হলে পাড়ি দিব। এইভাবে কিন্তু আপনি আলটিমেটলি একটা এক্সেলারেশনের মাধ্যমে একটা জায়গায় চলে যাবেন। ডান ইজ বেটার দেন পারফেক্ট, এই কথাটা মাথায় গেঁথে রাখেন। ডান ইজ বেটার দেন পারফেক্ট। পারফেক্ট পারফেক্ট করে আমি করলামই না, তার চেয়ে করি একটু ভুল হইছে, আমি পরের বার কারেকশন করে ফেলবো। পৃথিবীতে কোনো কিছু পারফেক্ট ভাবে কেউ করতে পারে না, কোনোদিনও সম্ভব না এটা। পাগলা মন্ত্র, তাহলে লঞ্চ করুন তারপর লার্ন করুন। এই পাগলা মন্ত্রটা মাথায় রাখেন, লঞ্চ করুন লার্ন করুন। লঞ্চ মানে আমি একটা ক্যাম্পেইন চিন্তা করছি, একটা প্ল্যান চিন্তা করছি, লঞ্চ করুন। এই যে পাগলা প্ল্যানার চিন্তা করছি, ভাই বিশ্বাস করেন এটা কোত্থেকে মাথায় আসছে? আমি জাস্ট গত মাসে গ্র্যান্ড সুলতানে একটা প্রোগ্রাম করাইতেছিলাম সিলেটের, মানে সিলেট বলতে আমাদের ওই তো সিলেটের একটা প্লেস, নামটা এই মুহূর্তে মৌলভীবাজার আই থিঙ্ক, এরকম একটা প্লেসে। তো গ্র্যান্ড সুলতান যেখানে আর কি, গ্র্যান্ড সুলতান হোটেলে আমাদের ব্রেভ অ্যাডভান্সের ব্যাচ 1 এবং 2 নিয়ে একটা বড় প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে আমি মজা করতে করতে আমি বলতেছিলাম যে আমাদের সবার পাগলা হয়ে ওঠা উচিত, কারণ একটা পাগলা যখন দৌড় দেয় সবাই তাকে সাইড করে দেয়, তো পাগলা একটা দৌড় দেন চলেন, এই যে একটা স্পিড চলে আসলো। আমার না ওয়ার্ডটা মাথায় রয়ে গেল, আরে পাগলা জিনিসটা দিয়ে তো একটা কিছু করা যায়। এসে আমি কি করলাম, ওয়ার্ডটা মাথায় ঢুকছে। আমার অ্যাডভান্সের যারা এই প্রোগ্রামে আছেন তারা কমেন্টে একটু জানান যে আপনারা আসলে আমি সত্যি বলতেছি কিনা। ওই প্রোগ্রাম থেকে এসেই আমি ঢাকায় আসা মাত্র ডিসিশন নিলাম এইটা নিয়ে আমার ব্রেভদের সাথে আমি একটা প্রোগ্রাম করে ফেলবো। আমি নাম দিলাম পাগলা ড্রাইভ, চিন্মৈত্রী সম্মেলন হায়ার করে সমস্ত ব্রেভদের নিয়ে একটা প্রোগ্রাম করে ফেললাম। ওইটা করার পরে দেখলাম এই প্রোগ্রামটা একটা দারুণ উত্তেজনা তৈরি করেছে সবার মধ্যে। আমি চিন্তা করলাম যে আরে এটা তো আসলে তাহলে ছড়ায় দেওয়া দরকার, শুধু রুমের মধ্যে ব্রেভের মধ্যে বন্দি রাখলে হবে না। এইভাবে দেখেন কেমনে আসতেছে, লঞ্চ করতেছি, প্ল্যান আসতেছে আরেকটু,
এবার চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ভাবতে 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 তখন আমি মার্কেটিং ম্যাজিশিয়ান একটা প্রোগ্রাম করাচ্ছি বগুড়া। এই যে গত মাসে কিন্তু এতগুলা প্রোগ্রাম করছি আমরা, জানুয়ারির কথা বলতেছি। মার্কেটিং ম্যাজিশিয়ান প্রোগ্রামে আমি মার্কেটিং নিয়ে স্টাডি করতে করতে হঠাৎ করে পাগলা প্রেনার ওয়ার্ডটা আমার মাথায় আসলো। ওয়াও, ইউরেকা! আমি লাফ দিয়ে উঠলাম, আমার সাথে রায়হান ভাই ছিল। আমি বললাম ভাই দুর্দান্ত দুইটা আইডিয়া চলে আসছে, একটা আমাদের বিজনেস নিয়ে আর একটা এই পাগলা প্রেনার নিয়ে। সাথে সাথে আমার ব্র্যান্ড টিমের যারা ছিল তাদেরকে মেসেজ করলাম যে এরকম একটা জিনিস নিয়ে প্ল্যান করতে থাকেন, আমি বগুড়া থেকে এসে বসতেছি। দ্যাটস হাউ আই গ্রো। দেখেন লঞ্চ করে দিছি, যে নামায় দেন। আমি এদিক দিয়ে বই লেখা শুরু করে দিলাম ওইখান থেকে এসে, আর টিমরে বললাম বিশ্বাস করেন আজকের আগে এই প্রোগ্রাম লঞ্চ করা পর্যন্ত, বই লেখা পর্যন্ত, কন্টেন্ট ইয়া পর্যন্ত আমার টিমের সাথে আমার দেখা হয় না। শুধু নেপাল গিয়েছি, আমাদের যেই দুইজন টিম মেম্বার গেছে তাদের সাথে আমি নেপালের জাস্ট শুটটা করেছি, বাকি কারোর সাথে আজকে প্রোগ্রামে এসে সবার সাথে আমার দেখা। তার মানে আমি যে লঞ্চ করে দিলাম, এইবার আমরা দেখবো এখানে ভুল ত্রুটি ভালো মন্দ কি আছে, পরের প্রোগ্রামে আরো কি করা যায়। আর আমি যদি খালি ভাবতাম, আবার ভাবতাম আচ্ছা দেখি একটা ভালো চিন্তা, পাগলা মানুষ কি বলবে, এরকম একটা নাম দিলে মানুষ তো আমার পাগল বলবো, মানুষ আমার সমালোচনা করতেছে, আমার ভাল লাগতেছে। সমালোচনা কিন্তু জানি আসবে, আসতেছে, অনেকে পাগলের ছবি দিতেছে, নানান কিছু দিয়ে না আমার লিখতেছে, আমার ভাল লাগতেছে যে আমি তাহলে একটা ইম্প্যাক্টফুল কিছু করতে পারছি। সো লঞ্চ দেন লার্ন। আপনি শুধু লার্ন দিয়ে কিচ্ছু করতে পারবেন না, লঞ্চ না করলে ভাই, আবারও বলতেছি, সাঁতার শেখার হাজারো বই পড়ে কোনো কাজে লাগবে না। পানিতে নামেন, হাবুডুবু খান, আপনি শিখে যাবেন আপনার কি করতে হবে। সেম অ্যাজ আপনি বিজনেসের প্ল্যানগুলো, ফানেল বুঝেছেন, মার্কেটিং বুঝেছেন, গ্রোথ বুঝেছেন, ফেসবুকের অ্যাড বুঝছেন, বুঝতে বুঝতে এক জীবন চলে যাবো ভাই। যদ্দূর বুঝছেন ছোট্ট করে একটা শুরু করেন না, ভুল ত্রুটি দিয়ে আরেকটু কারেকশন, আরেকটু মাঠে নেমে যান ভাই। বিশ্বাস করেন এর উপরে কোনো মন্ত্র হয় না, এর জন্য এই মন্ত্রটাকে আমি পাগলা মন্ত্র নাম দিয়েছি। নাম্বার 2, ডিসিশন অটোমেশন। আপনার ডিসিশন নিতে দেরি করা মানে আপনি পিছায় পড়া। এজন্য জেফ বিজোসের একটা থিওরি আছে, এটাকে উনি বলে টু ওয়ে ডোর। আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় কমিয়ে আনুন, দ্রুত সিদ্ধান্ত নেবেন, যাই করেন দ্রুত করবেন ভাই। বেশি দিন বাঁচবো না আমরা, পৃথিবী থেকে মারা যাবো। সো যাই করব আমরা দ্রুত করার দিকে ফোকাস করতে হবে। জেফ বিজোস কি করে, টু ওয়ে ডোর। উনি ডিসিশন গুলাকে দুই ভাগে ভাগ করে, দুই ভাগ। একটা হচ্ছে ধরেন যেই ডিসিশন গুলা লং রানে অনেক ম্যাটার করে, ধরেন কোন একটা ডিসিশন নিয়েছেন, ভুল হইলে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, ভুল হইলে বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে, এরকম ডিসিশনগুলো উনি একটু স্লোলি নেয়, বুঝে শুনে মিটিং টিটিং করে চিন্তা ভাবনা করে নেন। আর যেই ডিসিশন, ধরেন একটা ক্যাম্পেইন আপনি লঞ্চ করলেন বা একটা ভিডিও বানায়া পোস্ট করলেন, এইটা ভুল হইলে সর্বোচ্চ মানুষ দুইটা গালি দিবে, এই তো ভুল হইলে হয়তো সেলটা আসবে না, এই না। এই ধরনের যত ডিসিশন, এবং আমাদের 90% ডিসিশনই কিন্তু এই ধরনের, বিগ ডিসিশন আমাদের খুব কম। এই ধরনের ছোট ডিসিশন আজকের পর থেকে ঝুলে রাখবেন না, এটা করার দরকার করে ফেলবেন। কন্টেন্ট বানাইতে মন চাইছে, বিশ্বাস করেন আমার বই লেখাকালীন আমি আমার টিম মেম্বারের সাথে কথা বলতেছিলাম, বলতে বলতে মনে হইলো যে পাগলা একটা বই লিখতেছি, পাগলা একটা প্রোগ্রাম করতেছি, একটু পাগলামি কিছু একটা করি। আমি কিন্তু বানজি জাম জীবনও দেই নাই। কথায় কথায় মনে হইলো, ওরা বললো যে দেশের কোন একটা রিসোর্ট বা কক্সবাজার বা বান্দরবন সুন্দরবন গিয়ে ভিডিও বানাই। আমি বললাম না, চলে নেপাল চলে যাই। কেন নেপাল? নেপাল গিয়ে বানজি জাম দিতে দিতে যদি একটা কন্টেন্ট বানাই কেমন হয়। আর ওয়াও, ডিসিশন নিলাম, বিশ্বাস করেন আজকে ডিসিশন নিছি, পরশুদিন না ওই দিনই টিকিট কেটে পরশুদিন নেপাল চলে গেছি। বইও আমার লেখা শেষ হয়, বিমানে যাইতে 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 নেপাল গিয়েও আমার বই লিখতে হয়েছে। দেখেন চিন্তা করে, এইভাবে ফাস্টার ডিসিশন নিয়ে আপনাকে কাজে ঝাঁপাই পড়তে হবে, তখন আপনি আলটিমেটলি এক্সেলারেটেড ফিল করবেন এবং আপনি দেখবেন যে আসলে ডিসিশনের দোটানা আপনার অনেক কমে গেছে। এখানে একটা পাগলা মন্ত্র দিয়েছি, 3 সেকেন্ডের বেশি চিন্তা মানি হলো ভয়ের শুরু। আমি যখন বানজি জাম দিতে গেছি, আমি 3 সেকেন্ডের বেশি চিন্তা করিনি। আমি গেছি, দাঁড়াইছি, ওরা ধাক্কা মারছে, আমি এরকম করে সুন্দর করে উড়ে গিয়ে আমি জাস্ট কথা বলতে থাকছি। আমি এই পাগলা প্লেনার 3 সেকেন্ডের বেশি চিন্তা করি না, আসছে প্ল্যান, টিমরে পাঠাইছে, এটা নিয়ে কাজ শুরু করো। সর্বোচ্চ কি হবে, ভুল হইলে ভুল হবে, মানুষ গালি দিবে, এটাকে ঠিক করে পরের বার একটা কিছু করব। আর আমি যদি মাথায় রেখে দিই, আমি তো আসলে কোনোটাই করতে পারবো না। 3 সেকেন্ডের মধ্যে হ্যাঁ অথবা না বলে কাজ শুরু করে দিন। আচ্ছা এটা আমি করবো, ডান। এটা আমি করবো না, ডান। না, মাথার মধ্যে পেন্ডিং কিছু রাখবেন না, তাহলে মাথার সিপিইউ অনেক বেশি খরচ হবে। আরেকটা মেথড দিচ্ছি পাওয়ারফুল, দ্য টাইম বক্সিং মেথড। টাইম বক্সিং মানে হলো যে কোনো কাজের জন্য একটা অবাস্তব ডেডলাইন সেট করুন, অবাস্তব। ধরেন কোন একটা কাজ করতে আপনার আসলে 1 মাস লাগার কথা, আপনি চিন্তা করেন এটা 3 দিনে করবো, আপনি চিন্তা করেন এটা 1 সপ্তাহে করবো। এটা অবাস্তব মনে হইতে পারে, এটা আপনার ব্রেনের জন্য প্রেসার। এই প্রেসারটা দিলে কি হয়, আমরা শুরুতে বলেছি বিডিএনএফ অ্যাক্টিভ হয়। আর বিডিএনএফ অ্যাক্টিভ হলে কি হয়, আপনার ব্রেন প্রোটিন পায়। ব্রেন প্রোটিন পাইলে ব্রেন ইনোভেশন ক্ষমতা বাড়ে, ব্রেন বড় কিছু করতে পারে, ব্রেন সাহস করতে পারে। তাহলে টাইম বক্সিং আসলে আপনাকে কি করতেছে, আপনার নিজের বৃত্ত ভাঙতে আপনাকে হেল্প করতেছে। তো এই মেথডের মাধ্যমে সময় কমায় আনবেন,
দিকে আপনি যদি না পারেন তখন আপনি আসলে কি করবেন, আপনি আনেন 8 দিনে না পারলে 9 দিন, এটলিস্ট একদিন কমান, তারপরে 8 দিনে আনেন, তারপরে 5 দিনে আনেন, তারপরে 2 দিনে আনেন, তারপরে একদিনে আনেন। কমাতে কমাতে এক সময় দেখবেন 10 দিনের কাজটা ঠিকই আপনি 1 দিনে করতে শিখে গেছেন। আমি এইবার বই লিখছি 12 দিনে। আগে আমার একটা বই লিখতে মানে স্টাডি করা লাগে, অনেক স্টাডি আগে থেকে করা ছিল, অনেক কিছু রিসার্চ গুছানো ছিল, এই জন্য 12 দিনে ইজি হয়েছে। কিন্তু ওই গুছানো জিনিসও লিখতে আমার 3 মাস লেগে যেত, কিন্তু আমি আস্তে আস্তে নিজেকে অভিজ্ঞ করে টাইম কমায় নিয়ে আসছি, সামনে 1 সপ্তাহ একটা যাতে বই লিখতে পারি। এখানে একটা দুর্দান্ত ল আছে, আপনারা আই হোপ জানেন, সেটা হলো পার্কিনসন্স ল। এই ল বলতেছে কাজ যতটুকু ছড়ায়, কাজ ততটুকু ছড়ায় যতটুকু সময় আপনি তাকে দেন। অর্থাৎ কোনো একটা কাজকে আপনি দিয়ে দেখবেন, আপনি একটা কাজে 3 মাস ব্যাপী সময় দিবেন, ওই কাজটা দেখবেন 3 মাসের পর আরো 15 দিন লাগবে, আরো টাইম নিবে। আবার একটা কাজ দিয়ে কমায়া 15 দিনে আনবেন, দেখবেন যে 15 দিনের মধ্যেই কেমনে জানি হয়ে যেতেছে। 7 দিনে আনবেন, দেখবেন 7 দিনের মধ্যে। প্রেশারটা বিল করলে আপনার ব্রেন ছোট ছোট জায়গায় ফোকাস করা বা মনোযোগ দেওয়া ছেড়ে দেয়, তখন আলটিমেটলি আপনি অল্প সময়ে কাজটা করে ফেলতে পারেন। মনে রাখবেন, বাঘ যখন হরিণকে তাড়া করে তখন দুইজনের গতি যদি সমান হয়, বাঘ না খেয়ে মারা যাবে। বাঘকে জিততে হলে হরিণের চেয়ে অন্তত 1% বেশি গতিতে হলেও আগাতে হবে, দৌড়াইতে হবে। সেই 1% অ্যাক্সেলারেশনই হলো আপনার ডোমিনেশন। তাহলে আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান, আপনার 1% করে হইলেও আপনাকে প্রতিনিয়ত গতি বাড়াইতে হবে, আদারওয়াইজ আপনি না খেয়ে মারা যাবেন। কারণ আপনার বিজনেস, আপনার পদ, আপনার অবস্থান অন্য কেউ না কেউ একদিন আপনি দখল করে ফেলবে। সো পৃথিবীর উপায়টাই হচ্ছে এটা, আপনাকে প্রচন্ড গতিতে ছুটতে হবে। আপনার গতি যদি আপনার অপোনেন্টের চেয়ে, আপনার প্রতিযোগীর চেয়ে আপনার গতি কম হয়, তাহলে প্রতিযোগী আপনাকে খেয়ে ফেলবে, মানে আপনার মার্কেটটা দখল করে নিবে। একটা সময় এমন ছিল যে বড় বিজনেসগুলো ছোট বিজনেসগুলোকে খেয়ে ফেলতো, কিন্তু এখন এমন একটা অবস্থায় আসছে, এখন দ্রুত গতির বিজনেস স্লো বিজনেসগুলোকে খেয়ে ফেলে। অর্থাৎ এখন আর স্লো অ্যান্ড স্টেডি কাজ করে না। একটা সময় বলা হয়তো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এখন বলা হয় স্পিডি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন আপনাকে কচ্ছপ হইলে কোনো খেলা নাই, আপনাকে এখন খরগোশ হইতে হবে এবং কচ্ছপের মতো কনসিস্টেন্সি ধরে রেখে এগিয়ে যেতে হবে, তখনই আপনি আসলে টিকে থাকতে পারবেন এখনকার পৃথিবীতে। সো পারফেক্ট সময়ের অপেক্ষা করলে আপনি সময় হারাবেন, দ্রুত শুরু করলে আপনি অভিজ্ঞতা পাবেন, আর অভিজ্ঞতা পেলে আপনি অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি আসলে আপনার ব্যবসাটাকে জয় করতে পারবেন। ওয়াও, আমরা এখন 3 নাম্বার লেটারে চলে আসছি। উই আর সো ফাস্টার নাও। গোল ফোকাস। এই গোল ফোকাস শেষ হলেই আমরা আপনাদের অফারটা, আজকের সেরা অফারটা দিয়ে দিব। তারপর আই হোপ আমরা দ্রুতই র্যাপ আপ করে ফেলবো ইনশাল্লাহ। গোল ফোকাস ব্যাপারটা হচ্ছে এটা কম্পাসের মতো। আমরা প্রেসার নেওয়া শিখলাম, ফি, তারপরে আমরা শিখলাম এক্সেলারেশন, গতি। এখন গতি কি রেক্সলেস হইলে হবে, আন্দাজে কুন্দাজে যে কোনো জায়গা দিয়ে উল্টা পাল্টা দৌড়িলে হবে? নো, এটা পাগলারা করে। আমরা ওই রেগুলার পাগলারা করে, অর্থাৎ যাদের মাথার তার ছিঁড়ে গেছে, আলটিমেটলি মানসিক বিকারগ্রস্ত। আমরা পাগলা মানে কিন্তু মানসিক বিকারগ্রস্ত না, আমরা মানসিকভাবে সুস্থ অ্যালাইন্ড পাগলা, আমরা কিন্তু বিকারগ্রস্ত পাগলা না। সো আমাদের কি থাকবে, একটা নির্দিষ্ট গোল পোস্ট থাকবে, গোল ফোকাস থাকবে। এটা হচ্ছে সেই কম্পাস যা আপনার এক্সেলারেশনের সঠিক দিশা দেয়। অর্থাৎ আমরা গতি ঠিক থাকবে একটা ডিরেকশনে। অর্থাৎ একটা ফুটবল নিয়ে মেসি যখন দৌড় দেয় বা রোনালদো যখন সুপার ফোর্সে এগিয়ে যায়, তখন কি থাকে, তার গতিটা থাকে গোল পোস্টের দিকে, যার কারণে সে যখন শটটা করে ওইটা কিন্তু গোল পোস্টের মধ্যেই ঢুকে যায়। সো অর্থাৎ সারাদিন আপনি আপনার মূল কাজটাই থাকবে আপনার গোলের সাথে অ্যালাইন। গোলবিহীন স্পিড মানে হচ্ছে রেকলেস। এটা হলো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ানো। এতে এনার্জি নষ্ট হয়, টিম ক্লান্ত হয় এবং দিন শেষে কোনো বড় রেজাল্ট আসে না। এটা বিজনেস নয়, এটা বলা হয় বিজি ফুলনেস। তো উল্টাপাল্টা যারা দৌড়ায় বিজনেসে, সারাদিন খাটে, ঘুমায় না, টাইম মতো খায় না, এরা কেউ বিজনেসম্যান না। আমি তাদেরকে বিজনেসম্যান বলবো না, তারা বিজি ফুলনেস, অর্থাৎ বিজনেসের নামে তারা বোকামি করতেছে। বিজি ফুলনেস না হয়ে আমাদেরকে প্রপার বিজনেসম্যান হইতে হবে। তার মানে আমার রাইট ট্র্যাকে, রাইট গোলে আমাকে প্রতিনিয়ত ফোকাস রাখতে হবে। অর্থাৎ আমার 24 ঘন্টার যে কার্যাবলী, এইটা যাতে আমার গোলের সাথে অ্যালাইন হয়, ডিজ অ্যালাইন কোনো কাজ আমরা করব না, তাহলে আপনি পাগলা হয়ে উঠতে পারবো না। তাহলে অ্যালাইন স্পিড জিনিসটা কি? এটা হলো লেজারের মতো ফোকাস গতি। যখন আপনি প্রতিটি ছোট কাজ আপনার বড় গোলের সাথে অ্যালাইন থাকে, অর্থাৎ আপনার প্রত্যেকটা ছোট ছোট কাজ একটা বড় গোলের সাথে অ্যালাইন থাকা লাগবে, আদারওয়াইজ কি হবে, গতি আপনাকে দ্রুত পৌঁছায় দেয়, এটা ঠিক আছে, কিন্তু লক্ষ্য ঠিক করবে আপনি কোথায় পৌঁছাবেন। লক্ষ্যহীন গতি মানে হলো একটি হাই স্পিড ট্রেন যা ভুল ট্র্যাকে চলছে।
একটা হাই স্পিড ট্রেন একটা ভুল ট্র্যাকে যদি চলে, ও কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে। একটা মহাকাশের রকেট অনেক স্পিডে ছুটতেছে, কিন্তু সে যদি একদম অফ ট্র্যাকে চলে যায়, আলটিমেটলি সে অন্য একটা জায়গায় গিয়ে ক্রাশ করবে। কেন গোল ফোকাস থাকা জরুরি? এটা হলো ফোকাস ডায়ালেশন। আমাদের মধ্যে অনেকের প্রবলেম থাকে, যখন এন্টারপ্রেনারদের সাথে আমি কাজ করি, 5টা গোল একসাথে নিয়ে রাখে, এটাও করবে, এটাও করবে, এটাও করবে, এটাও করবে। আপনি যদি 5টা খরগোশ একসাথে দৌড়ে ধরতে চান, আপনি কোনোটাই ধরতে পারবেন না। হ্যাঁ, 5টা খরগোশ আপনি ধরতে চাইলে আপনি কি করবেন? প্রথম খরগোশটাকে ফোকাস করে, প্রথম ফোকাস একটা খরগোশের দিকে, যেটাকে বলে টাইগার ফোকাস টার্গেটিং। বাঘ যখন হরিণ শিকার করে, একটা হরিণের বিশাল পাল তার সামনে থাকে, বা ভেড়ার বিশাল পাল তার সামনে থাকে, সে কিন্তু একটাকে টার্গেট করে, এবং একটা ধরতে গিয়ে তার পাশে যদি এর চেয়ে বড় আরো সুন্দর কোনো হরিণও পাশ দিয়ে চলে যায়, ওইটাতে সে ফোকাস করে না, ওইটাকে টার্গেট করে, ওইটা খাওয়া দাওয়া শেষ হলে পরের দিন আরেকটাকে টার্গেট করে। ঠিক এইভাবে আপনি একটা গোল অ্যাচিভ করার পরে আরেকটার জন্য ড্রাইভ দেন। এট এ টাইম সবগুলো ধরতে চাইলে আপনি কোনোটাই ঠিক মতো ধরতে পারবেন না। এটাকে বলা হয় ফোকাস ডায়ালেশন। রিয়েল লাইফ ট্র্যাজেডি, ইয়াহুর কথা যদি আপনি চিন্তা করে দেখেন, ইয়াহু ছিল ইন্টারনেটের একটা বিগেস্ট কোম্পানি। ইয়াহু একসময় ইন্টারনেট জগতের রাজা ছিল, কিন্তু তাদের কোনো নির্দিষ্ট গোল ছিল না আসলে তারা লং রানে কি হয়ে উঠতে চায়, কোথায় যেতে চায়। তারা কখনো ভাবতো তারা মিডিয়া কোম্পানি, তারা ভাবতো আমরা টেক কোম্পানি, আবার কখনো সার্চ ইঞ্জিন কোম্পানি। এই লক্ষ্যহীনতার কারণে ফেসবুক, গুগল তাদেরকে বাইপাস করে চলে যায়, গতির কাছে তারা পেরে ওঠে নাই, কারণ তারা লক্ষ্যহীন ছিল তাদের চিন্তা ভাবনা বা ফোকাস। এই কারণে ইয়াহুর মতো কোম্পানি মার্কেট থেকে আউট হয়ে গেছে। দা পাগলা গোল ইঞ্জিন। তাহলে আমরা যারা পাগলা আছি, আমরা কিভাবে গোল সেট করব? প্রথম প্ল্যান হবে, এটাকে বলছি আমি নর্থ স্টার গোল। নর্থ স্টার গোল হবে 10 বছরের লক্ষ্য। এটি হবে আপনার জীবনের বা বিজনেসের চূড়ান্ত উদ্দেশ্য। এটি সহজে পরিবর্তন হবে না, এটি আপনার জন্য ধ্রুব তারার মতো, যে আপনাকে প্রতিনিয়ত পথ দেখাবে। অর্থাৎ আপনার একটা বড় গোল থাকবে। যেমন আমারটা যদি বলি, আমি 100 কোটি মানুষের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে চাই, তাদেরকে হ্যাপিয়ার, হেলদিয়ার এবং একটা ওয়েলদিয়ার লাইফের সন্ধান দিতে চাই। কত কোটি মানুষ? 100 কোটি মানুষ। শুনতে ওই যে কান দিয়ে ধোঁয়া বের হওয়ার মতো এরকম আমি জানি অবিশ্বাস্য মনে হবে। এটাই আমার নর্থ স্টার। যেহেতু আমার টার্গেটটা অনেক বড়, কাজে আমার এই গোলে অনেক স্পিডে আমি ছুটতেছি, এবং ওই গোলে পৌঁছানোর জন্য আমার প্রত্যেকটা কাজ ছোট ছোট স্টেপ। এই যে আপনাদের লক্ষ মানুষ নিয়ে প্রোগ্রাম, এটা আমি কোটি মানুষ নিয়ে করব, সেই আশার প্রাইমারি ওয়ার্ম আপটা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দিলাম। ঠিক এরকম আপনার একটা চূড়ান্ত লক্ষ্য থাকবে, যেটাকে ঘিরে আজকের কাজটাকে আপনি সেট করবেন। তারপরে কি করবেন? ব্রেক পয়েন্ট গোল। ওইটা তো 10 বছরের গোল, তাহলে 10 বছরের গোলে পৌঁছানোর জন্য এই বছর আমার কাজ কি, এটাকে ভাগ করে নিয়ে আসবেন এই বছরের কাজে। নর্থ ইস্টার গোলে পৌঁছানোর জন্য এ বছর আপনাকে কোন দেয়ালটা ভাঙতে হবে, এটা হবে আপনার এই বছরের ফোকাস পয়েন্ট, যে আমি ওই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চাই, বাট এই বছর আমি জাস্ট এতটুকু অ্যাচিভ করতে চাই। আমি 100 কোটি টাকা আর্ন করতে চাই আগামী 10 বছরে, বাট এই বছর আমি 1 কোটি টাকা দিয়ে শুরু করতে চাই। আমি 1 লক্ষ কাস্টমার চাই, বাট এই বছর যাতে আমার 10,000 কাস্টমার তৈরি হয়। এই যে ভাগ করে বছরে নিয়ে আসলেন। এরপরে কি করবেন? এটাতে 3 বিগ মুভস, এটাকে ডেতে ভাগ করে নিয়ে আসবেন, যেটাকে আমি বলছি 3 ডেইলি বিগ মুভস। এটাকে বলা হয় ডেইলি ডোমিনেন্স। অর্থাৎ 10 বছর এটা সেট করলাম নর্থ স্টার, ওইটা আমার মিশন, ওইখানে যাব। 1 বছরে আমি ভাগ করলাম, এবার 1 বছরকে আমি ডেতে ভাগ করব। আমার 1 বছরের গোলটা অ্যাচিভ করার জন্য প্রত্যেক দিন আমার 3টা মেজর কাজ কি কি। তাহলে আপনার ঝড় হোক, বাদল হোক, আপনি ভালো থাকেন, মন্দ থাকেন, আপনার মুড আসুক না আসুক, আপনার মন খারাপ থাকুক, আপনার যাই হোক, আপনি কি করবেন? 3 বিগ মুভস, অর্থাৎ আপনার গোলের সাথে অ্যালাইন 3টা কাজ অবশ্যই প্রত্যেক দিন আপনি করবেন। যেমন আমি যদি বলি হ্যান্ড স্ট্যান্ডিং করাটা আমার একটা গোল, বিগ গোল, যেটা আমি আগামী 2 বছরে অ্যাচিভ করতে চাই। এটা অ্যাচিভ করার জন্য আমার প্রত্যেক দিনের বিগ গোল কি? আমাকে হেলদি ফুড খাইতে হচ্ছে যাতে এনার্জি ঠিক থাকে, আমার ওয়েট ঠিক রাখতে হচ্ছে, এজন্য আমি ক্যালোরি মেপে খাই, ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো ব্যালেন্স করি। এবং 3 নাম্বার হচ্ছে হ্যান্ড স্ট্যান্ডের সাথে রিলেটেড প্র্যাকটিস, যেগুলা যেগুলা করলে আমার ঘাড় মজবুত হবে, আমার কোরটা ঠিক হবে, আমার পায়ের সাথে শরীরের কানেক্টিভিটি গুলো ঠিক হবে, আমার হ্যামস্ট্রিং, আমার সবগুলো মাসল, টেন্ডন, এই সবগুলো জিনিসকে আমি ব্যালেন্স করার জন্য প্রত্যেক দিন কিছু কিছু এক্সারসাইজ করি, যেই এক্সারসাইজগুলো আমার লং রানের ওই নর্থ স্টার ওইটাকে অ্যাচিভ করতে হেল্প করতেছে। আবার ওইটা অ্যাচিভ হয়ে গেলে আমি তখন আরেকটা নর্থ স্টার সেট করব, ওইটা অ্যাচিভের জন্য দৈনিক ভাগ করব। তাহলে আপনার কাজ কি? বড় গোলটা সেট করা, দেন 1 বছর এটাকে ভাগ করা, দেন দৈনিক 3 দিন ওইটা অ্যাচিভ করে দৈনিক 3টা কাজ। অন্য কাজ করেন কি না করেন আমি জানি না, ওই গোলের সাথে অ্যালাইন 3টা কাজ প্রত্যেকদিন করলে আপনি দেখবেন লং রানে আপনি গোলে পৌঁছে গেছেন।
আমরা একটা এক্সাম্পল দিয়ে ধরি, ধরেন আপনি একজন ই কমার্স বা এফ কমার্স উদ্যোক্তা। আপনার নর্থ স্টার গোল হচ্ছে আগামী 10 বছরে আপনি চান বাংলাদেশের 5টা রিটেল ফ্যাশন ব্র্যান্ডের একটি হইতে, অর্থাৎ আড়ং বা ইয়েলোর মতো অথবা এক্সটেস মতো একটা বড় ব্র্যান্ড যারা চিনবে, বাংলাদেশের টপ 5টা ব্র্যান্ডের একটা হইতে চান। এটা আপনার বিগ গোল, ঠিক আছে, নর্থ স্টার গোল। এই জায়গায় পৌঁছানোর জন্য তো আপনার এই মুহূর্তের একটা কাজ আছে, এই জায়গায় একটা পৌঁছানোর জন্য এই মুহূর্তে আপনাকে এই বছরের প্ল্যানটা আগে সেট করতে হবে। এবং এই বছরের প্ল্যানটা যদি আপনি না সেট করেন, 10 বছরের জায়গাটা আপনি কিন্তু পৌঁছাতে পারবেন না। তো আমরা স্ক্রিন থেকে একটু জুমের স্ক্রিনটা উঠাই দিব, স্লাইডের স্ক্রিন থেকে প্লিজ, কেটে দিলেই হবে। ওকে, এটা একটু বড় করে দেই। তার মানে আপনার কাজ হচ্ছে, স্লাইড স্ক্রিন, স্লাইডে ক্লিক করতে হবে, স্লাইডে, হ্যাঁ উপরে এটা, হ্যাঁ এবার, ওকে থ্যাংক ইউ। তাহলে আপনি আগামী 10 বছর এখানে পৌঁছতে চান, তাহলে আমার দেখে নিই আমি এই বছর তাহলে আমি কি চাই। এই বছরের ব্রেক পয়েন্ট গোল মানে আমি গোলটাকে স্প্রিন্ট করে নিলাম, ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম। তাহলে ছোট ভাগে ভাগ করলে কি হইতেছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমার সাপ্লাই চেইন ঠিক করা, অর্থাৎ আমি যে সেরা হইতে চাই তাহলে আমি আউটলেট করতে হবে, আমার প্রোডাক্ট বিভিন্ন জায়গাতে ছড়াইতে হবে, তাহলে সাপ্লাই চেইনটা হইতে পারে একটা কাজ। মানে থ্রি বিগ ওয়ার্ক যেটা এই বছর আমাকে করতে হবে। নিজস্ব কন্টেন্ট প্রোডাকশন হাউস সেট আপ করা, অর্থাৎ যেহেতু আমি ব্র্যান্ড হইতে চাই তার মানে আমাকে প্রচুর পরিমাণে কন্টেন্ট বানাইতে হবে, ইনফ্লুয়েন্সারদের হায়ার করা, তাদের নিয়ে ফ্যাশন প্রোডাক্টগুলো যেভাবে ব্র্যান্ড করে এই সেট আপটা আমার মধ্যে দিয়ে ফেলা। এবং প্রাইমারিলি এই বছর যাতে মাসে অন্তত 1 কোটি টাকার সেল জেনারেট করতে পারি। তাহলে এই 3টা কাজ হচ্ছে মাইলস্টোন। এই বছর আমি যদি এই 3টা করতে পারি, পরের বছর ওরকম আরো 3টা বা 4টা নিব, তারপরের বছর আরো 3টা নিব, তারপরের বছর এটা নিব। এখন এই যে যে ব্রেক পয়েন্ট 1 বছরের জন্য আমি সেট করলাম, এরপরে আমার কাজ কি হবে তাহলে? থ্রি বিগ মুভস। তার মানে প্রত্যেক দিন আমাকে অন্তত 3টা কাজ করতেই হবে। 3টা কাজ কি কি? অন্তত 3টা নতুন প্রোডাক্ট স্যাম্পল ডিজাইন করা, অর্থাৎ 3টা নতুন প্রোডাক্ট প্রত্যেক দিন আপনি যদি ইনোভেশন করেন বা ডিজাইন স্যাম্পল ইনোভেশন করা নিয়ে কাজ করেন। তারপর কি অ্যাড ক্যাম্পেইনের পারফরমেন্স চেক করে বাজেট অপটিমাইজ এবং কন্টেন্ট প্ল্যান আপডেট করা, অর্থাৎ যেহেতু আপনাকে অ্যাডে অনেক পারফর্ম করতে হয়, আপনাকে কন্টেন্টের মাধ্যমে, আপনি তো এখন আউটলেট করে ফেলতে পারেন নাই বা টিভি বিজ্ঞাপনে যেতে পারেন নাই, তাহলে আপনি অ্যাডের কন্টেন্টগুলো যাতে সুন্দর হয় এইটা প্রত্যেকদিন চেক করলেন। নাম্বার 3, কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস করে জার্নি ম্যাপিং ও সার্ভিসে উন্নতি আনা। এই যে কাস্টমার আপনার প্রোডাক্ট নেওয়ার পরে ফিডব্যাক দিচ্ছে, তাদের থেকে ফিডব্যাক নেন, রিভিউ নেন, তারা দেখবেন অনেক আইডিয়া দিচ্ছে, এইটা দিয়ে আপনি জার্নি ম্যাপিং এবং সার্ভিসটাকে আস্তে আস্তে উন্নত করেন। তাতে কি হইতেছে, প্রত্যেক দিন এটা করার কারণে দেখেন তো একটু একটু করে কারেকশন করে 1 বছর পর ঠিকই কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন, এবং ঠিকই 10 বছর পর আপনার যে নর্থ স্টার গোল সেটাতে আপনি চলে গেলেন। তাহলে জিনিসটা খুবই সিম্পল করি আমরা, কি কি আছে, এ প্লাস বি ইকুয়াল সি। এ প্লাস বি ইকুয়াল সি এর মানে কি? মানে হচ্ছে ডেইলি ডমিনেন্স প্লাস ব্রেক পয়েন্ট গোল ইকুয়ালস নর্থ স্টার। ডেইলি ডমিনেন্স মানে প্রত্যেক দিন 3টা কাজ করবেন, কিসের জন্য? 1 বছরের গোল অ্যাচিভ করার জন্য। এইভাবে আপনি যদি টানা 10 বছর করে যান, 10 বছর পরে গিয়ে নর্থ স্টার গোল অর্থাৎ বিগ গোল যেটা সেটা আপনার অ্যাচিভ করে আপনি ফেলতে পারবেন। তার মানে এ প্লাস বি ইকুয়াল সি, খুবই সিম্পলেস্ট ম্যাথ। অর্থাৎ প্রত্যেক দিনের ডেইলি 3টা কাজ গুরুত্বপূর্ণ সেটা করা, তারপরে ব্রেক পয়েন্ট গোল ঠিক রাখা, এবং আপনি নর্থ স্টার গোলে তখন খুব ইজিলি পৌঁছে যেতে পারবেন। 3টা সতর্কতা মাথায় রাখবেন। নর্থ স্টার গোল যদি ঝাপটা হয় তবে আপনি কুয়াশায় হারায় যাবেন, অর্থাৎ আপনার লং বড় গোল যেটা, ওইটা যাতে আপনাকে একদম নর্থ মানে ধ্রুব তারার মতো অলওয়েজ আপনাকে আলো দেয়, ওইটার দিকে তাকায় আপনি যে কোনো বাধা মোকাবেলার শক্তিটা যাতে পান। নাম্বার 2 হচ্ছে ব্রেক পয়েন্ট যদি ছোট হয় তবে আপনি বড় হতে পারবেন। এখন ব্রেক পয়েন্ট কি, যে 10 বছরে আমি ওখানে পৌঁছলে 1 বছরে নিশ্চয়ই আমি 10 বছরের কাজটাকে ভাগ করে আমাকে দায়িত্ব নিতে হবে, আর আমি যদি খুবই কম কাজ নেই 10 বছরে তো আমি ওই গন্তব্যে পৌঁছাতে পারবো না। এন্ড নাম্বার 3, ডেইলি 3 বিগ মুভস যদি মিস হয় তবে আপনার সব গোল কেবল দিবা স্বপ্ন হয়ে থাকবে। অর্থাৎ প্রত্যেক দিন যে 3টা কাজ আপনার ঠিক মতো করার কথা, এটা যদি প্রত্যেক দিন আপনি ঠিক মতো করে না যান, আপনার সমস্ত স্বপ্ন হবে দিবা স্বপ্ন। এই স্বপ্ন দেখে কোনো লাভ আসলে নাই। আমাদের অফারেরটা আসছে, সবাই একটু রেডি থাকবেন। রাত 12টা বাজে, আরেক দিনে চলে আসছি।
এবার আসেন, টাকা কি গোল হওয়া উচিত? আমি জানি গোল লিখতে গেলে সবার আগে আমি টাকার অঙ্ক চিন্তা করি, কিন্তু এটা অ্যাবসলিউটলি ভুল। দ্য সায়েন্টিফিক রিয়েলিটি, টাকা আসলে কোনো গোল নয়, টাকা হলো একটা রেজাল্ট। টাকাকে গোল ভাবলে আপনি ভুল করবেন, কারণ টাকা রেজাল্ট। আপনি যদি ঠিক ফসল, ভালো বীজ রোপণ করেন, অ্যাজ এ রেজাল্ট ভালো যত্ন করেন, ভালো ফসল এমনিতেই আসবে। তাহলে টাকাটা আমাদের কখনো গোল হবে না, আমাদের গোলটা হবে ভ্যালু ক্রিয়েশন, অর্থাৎ কাস্টমারের লাইফে আমরা কিভাবে ভ্যালু দিতে পারি। কারণ টাকা হচ্ছে একটা ধোঁয়ার মতো, আগুন জ্বালালে ধোঁয়া, শুধু কিছু পাবেন না, আপনি ধোঁয়া তো ধরতে পারবেন না, মানে আগুন জ্বালাইলে ধোঁয়া অটোমেটিক্যালি হবে। টাকা হচ্ছে ধোঁয়ার মতো। তাহলে আপনাকে ফোকাস করতে হবে, গোল হতে হবে আমি যাতে ঠিক মতো আগুনটা জ্বালাতে পারি। তাহলে আমাদের গোল হতে হবে ভ্যালু ফোকাসড। এই যে আপনারা আমাদের মেন্টি বা কাস্টমার বা ক্লায়েন্ট, আপনাদেরকে যাই বলি, আপনাদের জীবনে ভ্যালু দিতে পারলে টাকা আমার জীবনে এমনিতেই আসবে। দ্যাট ইজ হোয়াই দেখেন আপনাদের ফ্রি অফ কস্টে, ধরেন আপনারা কেউ আমার পেইড প্রোগ্রামে না আসলে আমার কোনো কষ্ট নাই, কোনো আফসোস নাই, কোনো দাবি নাই, কিন্তু স্টিল খেয়াল করে দেখেন এখন পর্যন্ত আপনি কিন্তু 1 টাকাও আমাকে কোনো পেমেন্ট করেন নাই। স্টিল আমরা 4 ঘন্টা একটা না আমি কথা বলতেছি, 4 ঘন্টা উইদাউট এনি ব্রেক। তাহলে এই যে যে আমি কষ্টটা করছি, এটা আপনার জীবনে একটা ভ্যালু অ্যাড করতেছে না? আপনিও কষ্ট করতেছেন, এই যে সময় ব্যয় করে এই ক্লাসটা নিচ্ছেন। আপনি ইভেন ম্যাসিভ ড্রাইভের মতো আমরা 2 দিনের প্রোগ্রাম আপনাদেরকে পাগলা ট্রেনার পোর্টাল একদম ফ্রি দিয়ে রেখেছি, রেকর্ডিং আপনি আপনার মন মতো এটা দেখতে পারবেন। এই যে যে একটা পোর্টাল বানিয়ে রেখেছি যেখানে আপনি সবার সাথে কমিউনিকেট করতে পারেন, প্রত্যেক দিন ওইখানে পোস্ট করতে পারেন। তার মানে আমি যথেষ্ট পরিমাণ ভ্যালু আপনাকে দিয়েছি। এরপরে আপনি আমাকে টাকা না দিলেও খুশি, দিলেও খুশি। এরপরে আপনি আমার পেইড প্রোগ্রামে আপনার প্রয়োজন মনে করলে আপনি আসবেন, আমার প্রয়োজন এখানে বিবেচ্য নয়। এজ এ কোচ কাঞ্চন হিসেবে আমাকে চিনলেন, আজকে আপনি আমাকে জানলেন। আমার সম্বন্ধে বাইরে হয়তো অনেক সমালোচনা, অনেক কথা, নানান কিছু শুনেছেন। আমি মনে করি আজকে আপনি লাইভে আমাকে এক্সপিরিয়েন্স করলেন যে হোয়াট ইজ কোচ কাঞ্চন, হোয়াই কোচ কাঞ্চন, হাউ কোচ কাঞ্চন, হোয়েন কোচ কাঞ্চন, অর্থাৎ WH এর যত কোশ্চেন আছে সব কিন্তু আপনি আজকে উত্তর পেয়ে গেলেন। আমি আসলে কি করতে চাচ্ছি, কি করাচ্ছি, আমি মানুষকে আসলে কি শেখাচ্ছি, সেইটা যদি মনে করেন আপনার জীবনে ভ্যালু অ্যাড করে, আপনার জন্য উপকারী, আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার হাতটা ধরলে আমি একটু হইলেও আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করতে পারবো, সেটা আপনি মনে করলে আসবেন, না মনে করলে আসবেন না। তাহলে আমার ফোকাসটা আসলে কি? আপনার জীবনে ভ্যালু অ্যাড করা। আমার ফোকাসটা আপনার জীবনে আপনার টাকার দিকে না। হ্যাঁ, বাই প্রোডাক্ট টাকা, আপনি যেই ব্যবসা বা সার্ভিস করেন টাকা তো আমিও নিব, আপনিও নিবেন। আপনি ব্যবসা করলে মানুষের থেকে, কাস্টমার থেকে টাকা নেন না? নেন। আপনি চাকরি করে বেতন নেন না? টাকা তো খারাপ জিনিস না, ভালো জিনিস। কখন এটা খারাপ? যখন মানুষকে কোনো ভ্যালু না দিয়ে, মানুষের জীবনে কোনো উপকার না করে, ক্ষতি করে, ভেজাল প্রোডাক্ট দিয়ে, দুর্নীতি দিয়ে যখন টাকা অর্জন করে, ওইটা হচ্ছে সমস্যা। সো আপনি চিন্তা করবেন টাকা না, আপনি চিন্তা করবেন মানুষের জীবনে আমি কিভাবে ভ্যালু দিতে পারি। আমি আমার ইন্টায়ার লাইফের আপনাদেরকে একটা পাগলা সূত্র আজকে শিখাই দেই। আমাকে যদি প্রশ্ন করেন আপনি যে কাঞ্চন ভাই, আপনি আপনার জীবনের যত ট্রেনিং করছেন, যা কিছু শিখছেন, এই সমস্ত শিক্ষা মিলে, কোটি কোটি টাকা লার্নিং এ ব্যয় করেছি, আমার 19 বছরের কেরিয়ার করতে করতে ওইখান থেকেও আমি শিখেছি। এই সমস্ত শিক্ষাকে আমাকে যদি একসাথে করে এক লাইনে বলতে পারেন বা 2 লাইনে বলতে পারেন, আমি কি বলবো জানেন? আমি একটা জিনিস বলবো যে আপনার জীবনের প্রধানতম কাজ হচ্ছে আপনার এনার্জিটাকে ঠিক করা, আপনার বডি, আপনার শারীরিক, মানসিক, ইমোশনাল এবং স্পিরিচুয়াল, এই এনার্জিটা ঠিক করা। কারণ জীবনে কতটুকু সময় আছে এটা বিবেচনা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ আপনার সময়ের মধ্যে কতটুকু এনার্জি আছে। শুয়ে, ডাইনিং এ, বিভিন্ন জায়গায় বসে সোফায় ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যেতেছেন, আর আমি টানা কথা বলতেছি বাট আমার এনার্জি ফুল স্টিল। কেন? বিকজ অফ আমি আমার বডির এনার্জি নিয়ে অনেক কাজ করি। তাহলে নাম্বার ওয়ান, আমাকে যদি বলেন আমার ইন্টায়ার জীবনে লার্নিংকে সামারি করতে, আমি বলবো প্রথম কাজ হচ্ছে আপনার এনার্জি, আপনার মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল এনার্জি ঠিক রাখা। এই এনার্জিটা দিয়ে আপনি কি করবেন? এই পুরো এনার্জিটা কাজে লাগাইবেন দুর্নীতিতে না, খারাপ কাজে না। এই পুরো এনার্জিটা দিয়ে আল্লাহ তাআলা যতদিন আপনাকে পৃথিবীতে রাখছে, এই পুরো এনার্জিটা দিয়ে কনসিস্টেন্সি ধরে রেখে মানুষের জীবনে ভ্যালু অ্যাড করেন।
সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি বলেন পুরা কোচ কাঞ্চনকে চিপড়িয়ে নিংড়িয়ে নির্যাসটা বের করে ওর ভেতর থেকে একটা লেসন আমি নিব, সেটা আমি কাজে লাগাবো, এই পুরা ইন্টায়ার সেশনে অনেক কিছু আমি বলছি, আমাকে নিংড়ে যদি আপনি বের করেন, এটা হচ্ছে সেরা লেসন। ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল এনার্জিটাকে হাই রাখবেন। এবং এই যে যে পুরো এনার্জিটা, আপনার শরীরের এনার্জিটা কি মানুষের সাথে মারামারি করতে, হিংসায়, মানুষের ক্ষতি করতে, দুর্নীতি করতে কাজে লাগাবেন না। এই পুরা ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল এই পুরো এনার্জিটা কাজে লাগাবেন মানুষের জীবনে ভ্যালু অ্যাড করতে, মানুষকে জিতাইতে। এবং এটা যদি কনসিস্টেন্সি ধরে রেখে আপনি করে যান, বিশ্বাস করেন, আপনি কত টাকা কামাবেন আমি গ্যারান্টি দিতে পারবো না, বাট আমি এইটা বলতে পারবো, আপনি আপনার জীবন আসলেই প্রশান্তিতে ভরে যাবে এবং আপনি খুশি মনে পৃথিবী থেকে মারা যেতে পারবেন। আপনি বলতে পারবেন, আল্লাহ তুমি পৃথিবীতে পাঠাইছো, আমি আমার পৃথিবীতে সেরা কাজটা করে বিদায় নিচ্ছি। আপনি হাসতে হাসতে মরতে পারবেন, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আমাকে আপনি খারাপ ভাবতে পারেন, অনেক সমালোচনা শুনতে পারেন, অনেক গালি আপনি দিতে পারেন, আপনি যদি আমার শত্রু হয়ে থাকেন, বিশ্বাস করেন এই পরামর্শটা যদি আপনি শোনেন, আপনি হাসতে হাসতে মারা যাবেন এবং সারাটা জীবন বুক ভরে, মন ভরে আপনি আমার জন্য দোয়া করবেন। আপনাকে এনার্জিতে রাখা, অর্থাৎ আপনার শরীরটাকে সুস্থ রাখার অ্যাক্টিভিটি করা, এই এনার্জিটাকে মানুষের ভালো কাজে লাগানো এবং এটা কনসিস্টেন্সি, পারসিস্টেন্সি ধরে রেখে মরার দিন পর্যন্ত এই কাজটা যদি আপনি করে যান, এনার্জি ধরে রাখা, মানুষের জীবনে উপকার বা ভ্যালু অ্যাড করা এবং এই কাজটা সারা জীবন ব্যাপী করে যাওয়া, এটা যদি আপনি করে যান, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, আপনি হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নেবেন। সো এরপরে আমি মনে করি আর সেশনের কিছু থাকে না। এইটুকু যদি আপনি নিতে পারেন, তাহলে আমি মনে করি আজকের এই জয়নিং সাকসেস। ডোন্ট চেজ ফর মানি, চেজ আ প্রবলেম দ্যাট পিপল আর উইলিং টু পে টু সলভ। টাকার পেছনে দৌড়ালে কেউ আপনাকে টাকা দিবে না, টাকাটা আপনার প্রবলেম, আপনার প্রবলেমে কেউ আপনাকে টাকা দিবে না। অন্য মানুষের প্রবলেম, তার জীবনের, আমার জীবনের প্রবলেম আপনি সলভ করেন, আমি আপনাকে টাকা দিব। আপনার জীবনের প্রবলেম আপনি সলভ করলে, আমি সলভ করলে আপনি আমাকে টাকা দিবেন। সো ডোন্ট চেজ ফর মানি, চেজ আ প্রবলেম দ্যাট পিপল আর উইলিং টু পে টু সলভ। এমন একটা প্রবলেমকে চেজ করেন, টাকা না, প্রবলেমকে চেজ করেন, প্রবলেমের এমন একটা সলিউশন বানান যেই সলিউশনের জন্য মানুষ আপনাকে টাকা দিতে বাধ্য হবে। মানুষ চিন্তা করবে যে না, এই সলিউশনটা পৃথিবীতে ওনার মতো সেরা করে কেউ দিতে পারবে না। তখন দেখবেন যে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। আপনি শুধু এই জীবনে না, এই জীবনের পরে ইনশাল্লাহ আল্লাহ দেখবেন যে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সো অ্যালাইন গোল সেটিং ফ্রেমওয়ার্ক হচ্ছে পাগলা ট্রাইড। কি কি করবেন? মিশন গোল নাম্বার 1, কেন করবেন, পৃথিবীতে কেন আসছেন, এগুলা বিয়ন্ড মানি চিন্তা করেন। বাংলাদেশে যেমন আমি বাংলাদেশের জন্য গোল সেট করেছি, বাংলাদেশে 10 লক্ষ উদ্যোক্তার বিজনেস গ্রোথে আমি হেল্প করতে চাই। সোফার আমরা 3 লক্ষ উদ্যোক্তাকে এই পর্যন্ত আমার ট্রেনিং, আমার বই পুস্তক বিভিন্নভাবে আমি সাহায্য করেছি। তো এটা আমার একটা বিগ গোল, এটা আমার একটা মিশন, যে আমি যতদিন বেঁচে আছি এই মিশনের জন্য আমি কাজ করে যাব। যখন বিজনেসে লস হবে, কঠিন সময় আসবে, আমার অনেক লস হয়, কঠিন সময় আছে, মানুষ গালি দেয়, খারাপ কথা বলে, এত কষ্ট করে মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করি, খারাপ কথা বলে কষ্ট লাগে না? আমার লাগে, কিন্তু তারপরে আমি মুখ বুজে সহ্য করি, কারণ আমি জানি আমি একটা বড় স্বপ্নের জন্য কাজ করতেছি। আমি এই কষ্টটুকু করলে, আমি এই তিতিক্ষাটা নিলে, ত্যাগটা গ্রহণ করলে, আমি এই খারাপ গালিটা হজম করতে পারলে লাখো মানুষের জীবন। এই জন্য অনেক ঋণগ্রস্ত উদ্যোক্তারা আমার প্রোগ্রামে এসে ঋণ থেকে বের হয়েছে, কোটি টাকা আর্ন করেছে, অনেকে সুইসাইডাল স্টেজ থেকে ফেরত আসছে, অনেকের সংসার ভেঙে যাচ্ছিল, সেখানে জোড়া লেগেছে। এই কাজগুলো, এই অ্যাচিভমেন্টগুলো যখন দেখি, তখন আমার বুকটা ভরে যায়, তখন মনে হয় পুরো জীবনটা তাদের জন্য দিয়ে দেই। তখন আর গালি, সমালোচনা কোনো কিছু গায়ে লাগে না। স্টেপ নাম্বার 2, প্রসেস গোল, দ্য সিস্টেম গোল। আমরা যেই জায়গাটাতে ভুল করি সবাই, আমরা গোল সেট করি টাকা পয়সার, অনেক বড় কিছু অর্জনের, কিন্তু আমরা ভুল যেটা করি, আমরা সিস্টেমের গোল সাজাই না। ধরেন আপনার কাজ কি, প্রতিদিন আপনি যদি সেলস করতে চান, আপনি যদি ইনকাম করতে চান, তাহলে আপনাকে ক্লায়েন্ট ডিল করতে হবে। অর্থাৎ আপনি গোলে পৌঁছানোর যে রাস্তাটা, এই রাস্তাটা হবে আপনার আসল গোল। মনে রাখবেন, রেজাল্ট আমাদের কারো নিয়ন্ত্রণ নাই, রেজাল্টের দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা। রেজাল্ট পুরাটাই আল্লাহর দায়িত্বে। সো রেজাল্ট নিয়ে মারামারি করে কোনো লাভ নাই। আল্লাহ আপনার কপালে, আপনার ভাগ্যে যেটা রাখছে, বিশ্বাস করেন, এইটা আমি কোচ কাঞ্চন 1000 বার দিতে চাইলেও আপনি পাবেন না যদি আল্লাহ আপনার ভাগ্যে না রাখে। সো
তকদিরে বিশ্বাস রাখবেন এবং প্রচেষ্টা করে যাওয়াটা, এই প্রসেসে বিশ্বাস রাখা, আপনার প্রসেস নিয়ে কাজ করা, স্ট্র্যাটেজিক্যাল মুভ করা। এটা রেজাল্টের দিকে না তাকিয়ে আপনি যদি কাজের দিকে চাগান, আপনি যদি কাজটা সেরাভাবে করেন, অবশ্যই আল্লাহ তাআলা সেরাটা দিবে। এই দুনিয়ায় না দিলে সেটা পরের দুনিয়ায় দিবে। সো আপনি প্রসেসে চিন্তা করেন যে আমি টাকা ইনকাম করতে চাই, তাহলে আমার মার্কেটিংটা, আমার কন্টেন্টটা ঠিক করতে হবে, আমার সেলস এন্ড মার্কেটিং এর উপরে নলেজ তৈরি করতে হবে। সো প্রসেস গোল তৈরি করেন যে আমি আমার প্রসেসটা কিভাবে আরো বেটার করে ডেভেলপ করব। তখন দেখবেন যে আপনার অর্জন এমনিতে আপনার কাছে চলে আসবে। স্তর নাম্বার 3, ফিনান্সিয়াল গোল, দ্য ফুয়েল। আমি জানি ফাইনালি একটা ফিনান্সিয়াল গোল লাগবে, কারণ জিনিসটাকে ক্যালকুলেট করার জন্য যে আমি কি প্রপারলি আগাইতে পারছি কিনা। হ্যাঁ, টাকার অঙ্ক দরকার, তবে তা হবে ভ্যালু ড্রিভেন। টাকাটা টাকা দিবেন না, ভ্যালু দিবেন হবে। অনেক টাকা কোনো গোল না। অনেককে জিজ্ঞেস করলে আমি জিজ্ঞেস করি যে আপনি কি হইতে চান, বলে আমি ভালো মানুষ হইতে চাই। তো ভালো মানুষ হইতে কি করতে চাও, ভালো মানুষের ডেফিনেশনটা কি, এটা সে বলতে পারেন। অনেকে বলে অনেক টাকার মালিক হইতে চাই। অনেক টাকা মানে ভাই কত টাকা? কারণ অনেক টাকা, কারো কাছে 1 লাখ টাকা অনেক টাকা, একজন রিক্সাওয়ালার কাছে 5,000 টাকা অনেক টাকা, আবার একজন কোটিপতির কাছে 1 কোটি টাকা কিছু না। তো আপনি গোল সেট করেন আগামী 12 মাসে আপনি কত টাকা অর্জন করতে চান, 1 কোটি টাকা। তাহলে 1 কোটি টাকার দিকে না তাকিয়ে আপনি চিন্তা করবেন আমি মানুষের লাইফে 1 কোটি টাকা সমান ভ্যালু অ্যাড করতে চাই। একটু ঘুরে চিন্তা করেন, আমি মানুষের লাইফে 1 কোটি সমান ভ্যালু অ্যাড করতে চাই। আমি মানুষের জীবনের 1 কোটি টাকা মূল্যমানের প্রবলেম সলভ করতে চাই। তখন 1 কোটি টাকা কিন্তু আপনার কাছে এমনিতেই চলে আসবে। এইভাবে আমরা আমাদের ফিনান্সিয়াল গোলটা সেট করব। সো গোল অ্যালাইনমেন্টের জন্য 3টা পাগলা প্রশ্ন আমাদের মাথায় রাখতে হবে। এই গোলটা কি আমার পরিবার বা আমার সমাজ এই গোলটা অ্যাচিভ করলে উপকৃত হবে, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট গোল। এই গোলে পৌঁছতে গেলে আমার কি বর্তমানের চেয়ে 10 গুণ বেশি এফোর্ট দেওয়ার মেন্টালিটি আছে? একটা বড় গোল, একটা নর্থ স্টার গোলে পৌঁছানোর জন্য, ড্রাইভ দেওয়ার জন্য আমার কিন্তু এফোর্টটা বাড়াইতে হয়, 10 গুণ বেশি করতে হয়। যদি এই কাজে আমি 1 টাকাও না পাই, ধরেন ওই বিগ গোলটা অ্যাচিভ করতে আমি যদি 1 টাকাও না পাই, তাও কি আমি এটা করতে রাজি হব, ভালোবাসবো? যদি ভালোবাসেন তাহলে ওইটা আপনার আলটিমেট নর্থ স্টার গোল। ধরেন আমি এই যে ট্রেনিং করাচ্ছি, কেউ যদি আমাকে 1 টাকাও না দেন, আমার কোনো অফার যদি আপনারা গ্রহণ না করেন, আমার কোনো বই যদি আপনার, তারপরও আমি চেষ্টা চালাই যাব, কারণ আমাকে গন্তব্যে পৌঁছাইতে হবে। আমি 10 লক্ষ মানুষের জীবনে, বাংলাদেশের মার্কেটে অন্তত ইম্প্যাক্ট তৈরি করতে চাই, এবং গ্লোবালি 100 কোটি মানুষের জীবনে ইম্প্যাক্ট আমি তৈরি করতে চাই। সো এটা যদি আমি 1 টাকা ইনকামও না থাকে, তাও আমি ফ্রি অফ কস্টে হইলেও আমি এটা করে যাব। এবং প্রচুর পরিমাণে এর জন্য দেখবেন আমি ফ্রি বড় বড় প্রোগ্রাম করি। এখানে লেজার ফোকাস হওয়ার জন্য আপনাদের একদম দারুণ একটা পয়েন্টে নিয়ে আসছি, এটা একটু মনোযোগ দিয়ে সবাই একটু আবার খেয়াল করেন। 90-90-91 রুল, 90-90-91 রুল, একটু মজা আছে এই রুলটার মধ্যে। এই রুলটা বুঝলে আপনার দৈনিক নিজেকে ট্র্যাকে রাখা, আপনি যে কনসিস্টেন্সি ব্রেক করেন, ছুটে যান, গোল থেকে বের হয়ে যান, এইটা আপনাকে খুব হেল্প করবে। 90-90-91 রুল, এটা টনি রবিন্সের, রবিন শর্মার একটা রুলস আছে 90-91 রুল। ওইটাকে আমি একটু আপগ্রেড করে আমার ভার্সনে নিয়ে আসছি, সেটা হচ্ছে 90-90-91 রুল। এই রুলটা কি বলতেছে? আগামী 90 দিন আপনার কাজের প্রথম 90 মিনিট হবে ডিপ লার্নিং। তাহলে প্রথম 90 দিয়ে আমরা কি বুঝাচ্ছি? এটা বলতেছি আমি 90 ডেজ চ্যালেঞ্জ। আগামী 90 দিন, আজকে তো শেষ হয়ে যাচ্ছে রাত, আগামীকাল সকাল থেকে আগামী 90 দিন, প্রথম 90 মিনিট আপনার কাজের, যখন থেকে আপনি কাজ শুরু করেন, কারো জন্য ভোর 5টা, কারো জন্য সকাল 6টা, কারো জন্য 7টা, প্রথম 90 মিনিট হবে। হ্যাঁ, অবশ্যই এখানে নামাজ কালাম যারা পড়েন, ধর্মীয় ইবাদত বন্দিগি করেন, ওইটা কমপ্লিট করে তারপরে বলতেছি, ওগুলা বাদ দিয়ে না, ওগুলো ঠিকঠাক করে আপনার কর্মঘন্টার মানে মূল কাজের প্রথম 90 মিনিটে আপনি কি করবেন? ডিপ লার্নিং করবেন। ডিপ লার্নিং অর্থাৎ আপনার স্কিল লেভেল বাড়াবেন। আমরা প্রেশারের পার্টটাতে দেখেছি না, আপনার স্কিল যখন কম থাকে, প্রেশার যখন বেশি থাকে, আপনি বার্ন আউট হন, আপনি স্ট্রেস আউট হয়ে যান, আপনি তখন রাস্তা খুঁজে পান না, আপনি ডিপ্রেশনে চলে যান। তো এই জন্য আপনার স্কিল আপগ্রেড করতে হবে। তাহলে আগামী 90 দিন আমরা কি চ্যালেঞ্জ নিচ্ছি? প্রথম 90 মিনিট, 90 মিনিটে আমরা একটা ফুটবল ম্যাচ দেখে ফেলি না, এই যে বিশ্বকাপ আসলে কতগুলো 90 মিনিটের ম্যাচ দেখবেন। নিজের জীবন গুছানোর জন্য আগামী 90 দিন প্রথম 90 মিনিট হবে লার্নিং। তাহলে 2টা 90 আমরা বুঝলাম, প্রথম 90 মানে 90 দিন, দ্বিতীয় 90 হলো 90 মিনিট লার্নিং। পরের আরো 2টা 90 আছে, 90-90 আছে আরো, পরের 2টা হচ্ছে 90 মিনিট ব্লক। 90 মিনিট ব্লকটা হইতেছে আপনার গোলে পৌঁছানোর জন্য, আপনার বলছি না 3 বিগ মুভস, 3টা গুরুত্বপূর্ণ কাজ,
এই তিনটা গুরুত্বপূর্ণ কাজ এই 90 মিনিটের দুইটা ব্লকের মধ্যে করবেন। 90 মিনিট ব্লক মানে একটা না একটা কাজে 90 মিনিট ফোকাস দিয়ে করা। বিশ্বাস করেন, আজকের কোচ কাঞ্চন হয়ে ওঠার পেছনে এই সূত্রটা আমাকে দুর্দান্ত ভাবে হেল্প করেছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন ফোকাস হইতে কোনো কাজ করেন, 90 মিনিট টানা ফোকাস হইতে মানুষ যখন কোনো কাজ করে তার মোমেন্টাম ক্রিয়েট হয় ওই কাজের, দারুণ ভাবে সে ওই কাজটা করতে পারে। ধরেন আপনি কন্টেন্ট বানাইতে চান, তাহলে এই পুরো 90 মিনিট শুধু কন্টেন্টই বানাবেন, অন্য কোনো কাজ, মোবাইল চেক করবেন না, ফেসবুক চেক করবেন না, মেসেজ দেখবেন না, কারো ফোন ধরবেন না। আমি যখন বই লিখি, বিশ্বাস করেন আমি দরজা কপাট লাগাই নেই, আমার মেয়ে পর্যন্ত আমার রুমে আসতে পারে না। আমার যখন খাবার দরকার আমি ডাইনিং টেবিলে যাই, খাবার রেডি করা থাকে, খেয়ে আমি চলে আসি, একদম সবকিছু থেকে বিচ্ছিন্ন থেকে ফুল ফোকাস অন মাই ওয়ার্ক। তো আপনাকে আমি সারাদিনের জন্য বলতেছি না, 90 মিনিট করে দুইটা ব্লক হইতে পারে কারোর জন্য কন্টেন্ট মেকিং, হইতে পারে কারোর জন্য ফেসবুক অ্যাড রান, হইতে পারে কারোর জন্য বিজনেস প্ল্যানিং, হইতে পারে কারোর জন্য ভ্যালু লেডার বানানো, কারোর জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি। যেই কাজটাই করবেন একটা না করবেন, মাঝখানে কোনো বিরতি দিবেন না, কারণ বিরতি দিলে মোমেন্টাম ব্রেক হয়, ব্রেন কিন্তু আবার নতুন করে রিস্টার্ট করে। আর ব্রেন বারবার রিস্টার্ট করে বিধায় আমরা ব্রেন থেকে সর্বোচ্চ আউটপুটটা বের করে নিয়ে আসতে পারি না। কে কে আমার এই চ্যালেঞ্জটা নিতে চান? আগামী 90 দিন 90-90-91 রুল, অর্থাৎ আপনার 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলের জন্য এই সময়টা আপনি ব্যয় করবেন। প্রথম 90 মিনিট নেবেন লার্নিং, পরে আরো দুইটা 90 মিনিটের ব্লক, সেই ব্লকে ফুল ফোকাস অন আপনার ডেভেলপমেন্ট, আপনার গোলকে অ্যাচিভ করার জন্য যেই কাজটা দরকার। কে কে দেখতে চাই আমরা? আমজাদ হোসেন ভাইকে দেখতে পাচ্ছি, আলিমউদ্দিন ভাইকে দেখতে পাচ্ছি, আহসান, আহসান পুরো টিম নিয়ে দেখতেছে। কে 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 এগ্রি আমরা একসাথে এই এই চ্যালেঞ্জে আমরা আসতে চাই? হ্যাঁ, অনেকে আমরা জয়েন করতে চাচ্ছি। হ্যাঁ, অনেকে না, সবাইকে দেখতে পাচ্ছি। আর বাকি যারা চ্যাটে আসি, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, পোর্টালে লাইভে আসি, সবাই লিখেন ইয়েস ইয়েস ইয়েস। একটা পাগলা চ্যালেঞ্জ আমরা নিতেই হবে নাকি? নাহলে তো নিজেকে তো বদলাইতে পারবেন না। এই পাগলা চ্যালেঞ্জ না হলে আপনার আসলে আপনি আগের জায়গাতে থেকে যাবেন। মাহমুদ ভাইকে দেখতে পাচ্ছি, আলমগীর ভাইকে দেখতে পাচ্ছি, পোল্যান্ড থেকে জয়েন করেছেন আমাদের, রমিজুর রহমান ভাইকে দেখতে পাচ্ছি, অনেক অনেক আমাদের আব্দুল্লাহ মামিন আলামিন ভাইকে দেখতে পাচ্ছি, সোলাইমান ভাইকে দেখতে পাচ্ছি, আজহার ইসলাম, মাহবুব ভাই, দেলোয়ার হোসেন, আবু হানিফ এখনো হাত উঠে রাখছেন, গ্রেট। আব্দুর রহমান ভাইকে দেখতে পাচ্ছি, অনেক অনেক আব্দুর রহমান আছেন। সাব্বির ভাইকে দেখতে পাচ্ছি, রবিন চৌধুরী, কবির ভাইকে দেখতে পাচ্ছি, সাব্বির আহমেদ ভাই, ওকে, কাজী মাহবুব ভাই। অনেক অনেক পার্টিসিপেন্ট আমাদের সাথে আছেন। আপনারা কারা কারা এই 90 মিনিট 90-90-91 অর্থাৎ প্রথম 90 মিনিট আমরা লার্নিং নিব, তারপরে 90 মিনিট আমার গোলের সাথে অ্যালাইন, তারপরে একদম পর পর হইতে হবে ব্যাপারটা এমন না, প্রথম 90 পরের 90 আরেকটা পাশাপাশি হইতে হবে এমন না, ব্রেক দিয়ে অন্য কাজ করে আপনি ওই 90 মিনিটে যখন ঢুকবেন আপনি দুনিয়ার আর কিছু চিনেন না, আপনি ফুল ফোকাস অন ওই 90 মিনিটের কাজ। হুমায়ুন কবির ভাইকে দেখতে পাচ্ছি, বাপ্পি মাহমুদ ভাই, ফেরদুস ভাই, মেজবা ভাই, অনেক অনেক পরিচিত আমাদের অনেক অনেক ব্রেইন মেম্বাররা একদম পাগলা প্রেন্টার ইয়া দিয়ে জয়েন করেছেন। দারুণ লাগতেছে, একটা অসাধারণ দিন। একদম রাত 12টা পার করে দিছে, আমারে মনে মনে গালি দিতেছেন ভাই, গালি দিলে কিছু করার নাই, আমি আপনার ডেভেলপমেন্টের জন্য নামছি যুদ্ধে, এই যুদ্ধে জয় করেই মাঠ থেকে ফিরবো ইনশাল্লাহ। আমরা একটু স্লাইডে চলে যাই এবার প্লিজ। তো আমরা একটা চ্যালেঞ্জ দিলাম, এই চ্যালেঞ্জের ডিটেইলটা আমি একটু দিচ্ছি, চ্যালেঞ্জটা কিভাবে আসলে অ্যাকাউন্টেবল থাকবো। চ্যালেঞ্জ তো আমরা জীবনে বহুত নেই, কিন্তু চ্যালেঞ্জে থাকতে পারি না, থাকার জন্য এই চ্যালেঞ্জটা আমি একটু ভিন্নভাবে সাজিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। তো আমি আপনাদের একটি পাগলা চ্যালেঞ্জ দিতে চাই। কে কে পাগলা চ্যালেঞ্জ নিতে চান? দুনিয়ার পাগলারা কে কে এই চ্যালেঞ্জে এক হবেন? আমি পাগলা ডাক দিয়েছিলাম, সবাই এক হয়েছেন দুনিয়ার পাগলারা। এখন এই পাগলা চ্যালেঞ্জে কে কে জয়েন করতে চাই? যারা আসলেই পাগলা প্রেনার হয়ে উঠতে চায় তারা একটু লিখি কমেন্টে ইয়েস ইয়েস। আই হোপ আমরা সবাই চাই। এখন পর্যন্ত যারা আছি নিশি রাতে, মাঝ রাতে, এখন পর্যন্ত যারা আছি অবশ্যই আমরা চ্যালেঞ্জ নিতে চাই। তাহলে চ্যালেঞ্জটা কি? খুবই সিম্পল চ্যালেঞ্জ, যেটা আমি বিশ্বাস করি 90 দিন পর আপনার লাইফে একটা দারুণ পরিবর্তন দেখতে পাবেন। চ্যালেঞ্জটা হচ্ছে 90 ডে লাইট চ্যালেঞ্জ। লাইট মানে এই বাত্তি না, ফিলিপসের বাত্তির কথা বলি নাই। লাইট মানে হচ্ছে একটা মড, লাইট ইজ এ এক্সেলারেশন, লিমিটলেস এক্সেলারেশন মডেল।
আগামী 90 দিনে আপনি 4টা লাইন প্রতিদিন পাগলা পেনার পোর্টালে শেয়ার করবেন। আগামী 90 দিন মাত্র 4টা লাইন, 4টা লাইন লিখবেন। এই 4টা লাইন কারো কারো ক্ষেত্রে 5-6 লাইনেও হইতে পারে, বাট 4 লাইনেও এটা সম্ভব। এই 4টা লাইন পাগলা ফ্রেনার যে পোর্টাল দিয়েছি, যেই পোর্টালে আপনারা সোশ্যাল মিডিয়ার মতো পোস্ট করতে পারেন। আমাদের আর ফেসবুক দরকার নাই, আমাদের আর ইউটিউব দরকার নাই, আমাদের আর টিকটকের নাচানাচির দরকার নাই। আমাদের পাগলামির জন্য আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে, যেইখানে আমরা আগামী 90 দিন 4 লাইন করে লেখা প্রতিদিন শেয়ার করব। কে কে আমার সাথে কমিটমেন্ট করছেন সবাই একটু চ্যাটে ইয়েস লিখে এই কমিটমেন্টটাতে চলে আসেন যে ইয়েস আমি এই চ্যালেঞ্জটা নিলাম। এবং এটা একটা দুর্দান্ত চ্যালেঞ্জ দিচ্ছি। এই চ্যালেঞ্জটা এই যাবৎকালে আমার দেওয়া, আমার ইনোভেট করা সেরা চ্যালেঞ্জ, এটাকে আপনাকে বদলে দিবেই। যদি আসলেই 90 দিন আপনি এটা মেনটেন করেন, বিশ্বাস করেন, আপনি তো আর আমার টাকা পয়সা দিয়ে খুশি করার কিছু নাই, আপনি আমাকে মন থেকে দোয়া দিবেন। আপনার থেকে চাওয়া এটা, এই 90 দিনের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে আমি যে চ্যালেঞ্জটা দিলাম এটা আপনার জন্য পুরস্কার। এই পুরস্কারের অ্যাচিভমেন্ট আপনি যখন পাবেন, আমার জন্য আপনি যে উপহারটা পাঠাবেন সেটা হলো মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমি নিজেকে ডাউন টু দ্য আর্থ রেখে মানুষের জন্য এরকম ভালো কাজ, ইম্প্যাক্টফুল কাজ নিয়মিত করে যেতে পারি। মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।